সম্মানিত কলিজার বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সেবাই থেকে প্রাণপ্রিয় বন্ধুরা, শত ব্যস্ততাকে দূরে ঠেলে ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1383তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই প্রবাসী ইয়াসিনের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক শিক্ষণীয় বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বউকে বিক্রি করে সৌদি পাঠিয়ে দেয় স্বামী। নিজের সুন্দরী বউকে বিক্রি করে সৌদি পাঠিয়ে দেয় এক প্রতারক স্বামী। অতঃপর স্বামীর জীবনে যা ঘটে তা শুনলে রীতিমতো আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। ও বন্ধু, ও ভাইয়েরা, ও বোনেরা, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। জীবনের বাস্তবতা এতটাই কঠিন যে তা গল্প সিনেমাকেও হার মানিয়ে দেয়। বিয়ের পরে একটা মেয়ের আস্থা, বিশ্বাস, ভালোবাসার একমাত্র স্থান হচ্ছে তার স্বামীর বুক, স্বামী। একটা মেয়ে তার স্বামীর থেকেও বেশি কাউকে বিশ্বাস করতে পারে না। একটা মেয়ে স্বামীর থেকেও কারো উপর বেশি ভরসা করতে পারে না। ঠিক সেই স্বামী যদি তার সুন্দরী বউর দুর্বলতার সুযোগ নিয়ে আরবের মাটি সৌদি আরবে দালালের কাছে তাকে বিক্রি করে দেয়, তাকে সহ্য করা যায়? কলিজা কাঁপানো এক কষ্টকর প্রবাসী বোনের করুণ বাস্তব জীবন কাহিনী। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা আপনারা আমার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে প্রবাসী ইয়াসিন ভাইকে যদি মনে চায় তো আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। আরেকটা কথা, ইয়াসিন ভাই একটা সমাধা চেয়েছে আমার কাছে তার গল্পটা বলে। সে একটা বিপদে আছে ঠিক এই মুহূর্তে, গল্প বলে একটা সমাধা চেয়েছে। আমার মতো করে আমি একটা সমাধা তাকে দিয়েছি। আপনাদেরকেও বলবো আপনারা পুরো গল্প মনোযোগ দিয়ে শুনে কমেন্ট বক্সে তাকে একটা সঠিক সিদ্ধান্ত লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইয়াসিন হোসেন, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 2টা বোন সহ ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের থেকে অদূরের কোনো এক অজপাড়া গাঁয়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন প্রবাসী। আমার জন্মের পর থেকে আমি দেখে আসতাম আমার বাবা ইতালি থাকে এবং ইতালিতেই আমার বাবা অনেক বেশি টাকা পয়সা ইনকাম করত। তা দিয়ে আমাদের পরিবারটা অনেক ভালোভাবেই চলতো। একেবারে আমার বড় যে আপু, আমার ওই বড় আপুর বিয়ে হয়ে যাবার পরে আমার মায়ের ভিতরে কেমন জানি একটা ইঁদুর ঢুকে যায়। কে জানি আমার মাকে বলে দেয় আমার বাবা ইতালিতে বিয়ে করেছে। এমন এক গুজব যখন আমার মায়ের কানে চলে আসে, মা তখন পাগল হয়ে যায়। প্রতিনিয়ত মা তখন আব্বাকে প্রেশার দিতে থাকে, তুমি বাংলাদেশে চলে আসো, তুমি বাংলাদেশে চলে আসো, আমি বারবার বলছি তুমি বাংলাদেশে চলে আসো। আব্বা বারবার মাকে বলতেছিল যে তোমাকে এটা বলেছে সে মিথ্যে বলেছে, আমি আসলে বিয়ে করি নাই, আমি কেন বিয়ে করব? আমার 2টা সন্তান আছে, আমার 4টা সন্তান আছে, 2টা ছেলে 2টা মেয়ে আছে, আমি কেন বিয়ে করব? কিন্তু আমার মায়ের কথা হচ্ছে হয় তুমি বাংলাদেশে আসবা, না হয় আমি আত্মহত্যা করে মরে যাব। এমনভাবে একটা পর্যায়ে আমার মা আমার বাবাকে হুমকি দিতে থাকে। তখন আমার একেবারে বড় আপুটার বিয়ে হয়ে যায় এবং যে আপুটা আমার ইমিডিয়েট বড়, ওইটার বিয়ের ঘর আসতেছিল বিভিন্ন ভালো ভালো জায়গা থেকে। আমি তখন ক্লাস 9-এ পড়তাম আমাদের এলাকার একটা স্কুলে। তো আমি সহ আমার বড় আপু, আমার ছোট ভাইয়া সবাই মারে বুঝাইতাম যে মা তুমি এরকম করো না, আব্বা বিয়ে শাদী করে নাই, আব্বা ইতালি থেকে অনেক টাকা পয়সা ইনকাম করে, আমাদেরকে টাকা টুকা দেয়, আমরা ভালোই চলতেছি, এরপরেও কেন তুমি বারবার এরভাবে আব্বাকে দোষারোপ করতেছো? এটা তোমার ভুল ধারণা। আমার মা একটা কথাই বারবার বলে যে আব্বা ইতালিতে বিয়ে করছে, এটা সত্য। কোনোভাবে মাকে আর মানানো গেল না। একটা পর্যায়ে মা সিদ্ধান্ত নিয়েই নিল, আব্বাকে টাইম বেঁধে দিল, হয় 15 দিনের ভিতরে তুমি বাংলাদেশে চলে আসবা, আর যদি না আসো তাহলে আমি 16 দিনের মাথায় আত্মহত্যা করব। এমন ধমকি দেওয়ার পরে 10 দিন পর্যন্ত আমার আম্মা ঠিক ছিল এবং 10 দিন পরে আমার আব্বা বাধ্য হয় ইতালির মায়া ত্যাগ করে বাংলাদেশে চলে আসতে। 10 দিনের মধ্যে আব্বা বাংলাদেশে আসে। এসে পরে রাতের বেলায় আব্বা আম্মা একই রুমে ঘুমায়। প্রচণ্ড রকমের ঝগড়া শোনা যায় এবং বুঝতেছি আমার আব্বা আমার আম্মাকে মারতেছে। আমরা সবাই তখন দরজার কাছে গিয়ে বলতেছি আব্বা দরজা খোলেন, আব্বা দরজা খোলেন। আব্বা মোটেও দরজা খুলতেছে না। একটা পর্যায়ে আমার মা এসে দরজা খুললো। মা যখন দরজা খুললো দেখলাম মায়ের শরীরে বিভিন্ন জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে, মায়ের মাথা ফেটে গেছে, আব্বা পায় অজ্ঞানের মতো শুয়ে আছে। এই দৃশ্য দেখে আমরা সবাই অবাক হয়ে গেলাম, কী ব্যাপার,
এমনটা কেন হলো? গিয়ে দেখলাম আমার আব্বার পাসপোর্ট আমার আম্মা ছিঁড়ে ফেলেছে। আব্বার পাসপোর্ট ছিঁড়ে ফেলেছে, আব্বার যত ডকুমেন্ট কাগজপত্র যা কিছু আছে সব কিছু আমার আম্মা ছিঁড়ে ফেলে, এবং আমার আব্বা মানে জাস্ট পাগলের মতো হয়ে আব্বা ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। মায়ের অবস্থা খুবই খারাপ ছিল। রাতের মধ্যে মাকে আমরা হসপিটালে নিয়ে যাই। মাকে হসপিটালে নিয়ে যাই, ডাক্তার তখন আমার আম্মাকে দেখে, এবং দেখার পরে আব্বুর অবস্থাও তখন প্রায় শেষ রাতের দিকে খুব খারাপ হয়ে যায়। আব্বুও মাথা ঘুরিয়ে পড়ে যায়, আব্বুর অবস্থাও খারাপ। দেন আব্বুকে তখন হসপিটালে ভর্তি করানো হয়। এরপর আমার আব্বা সিদ্ধান্ত নিয়েই ফেলে যে আমার আম্মাকে আর রাখবে না, আমার আম্মাকে তালাক দিয়ে দিবে। যেহেতু আমার আম্মা এত বড় ঘটনা ঘটাই ফেলছে, আব্বুর পাসপোর্ট ছিঁড়ে ফেলছে, এরপর তো আর আম্মুকে রাখা প্রশ্নই আসে না। আম্মুকে তালাক দিয়ে দিবে এরকম সিদ্ধান্ত নিয়ে নিছে। তো পরে আমার দাদা দাদি যারা আছে সবাই আব্বুকে বুঝাইলো, তোর একটা মেয়ের বিয়ে হয়েছে, তোর বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, আরেকটা মেয়ের বিয়ের বয়সী, ছেলেগুলোও বড় হয়ে গেছে, এই সময় যদি বউরে তালাক দেস তাহলে এটা কেমন দেখাবে, তোর বড় মেয়ের সংসারটাও ভেঙে যাবে আর ছোট মেয়েটাকে বিয়ে দিতে পারবি না, যা হবার তা তো হয়ে গেছে। এটা নিয়ে কথাবার্তা না বাড়িয়ে ঠান্ডা মাথায় শান্ত মাথায় একটু চিন্তা কর কী করা যায়, এরকমভাবে পাগলামি করিস না, একটু চিন্তা ভাবনা কর। আমার আব্বা মোটেও কোনো কথা শুনতেছে না, কারো কোনো কথা শোনে না। আমার আম্মাকে তালাক দিয়ে দিবি একই কথা। যাক, এভাবে কয়েকদিন আমার আব্বাকে বুঝাইলো সবাই, এবং বুঝানোর পরে আব্বু মোটামুটি কিছুটা ঠান্ডা হলো। তো ঠান্ডা হলে আর কী হবে, আমার আব্বা তো আর বিদেশে যেতে পারবে না, আব্বুর পাসপোর্ট ছিঁড়ে ফেলছে, আব্বুর সমস্ত ডকুমেন্টগুলো ছিঁড়ে ফেলছে। তো তখন আমাদের পরিবারে একটু অভাব দেখা দেয় ওই সময়টাতে। আব্বু তো ধরেন আবার এরই মাঝে কিছুদিন পরে আমার বরাবর বিয়ে হয়ে যায়। আব্বুর জমানো টাকা টুকা যা ছিল প্রায় বরাবর বিয়ে হয়ে যাওয়ার পরে তেমন করে আর আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। আব্বু তখন বুঝতে পারতেছিল না যে কী করবে, এবং ইতালি তো যাওয়া বন্ধ হয়ে গেল, পাসপোর্টও ছিঁড়ে ফেললো। পরে আমার আব্বা চিন্তা করলো যে একটা দোকান দিবে, কারণ অন্য কোনো কাজ তো আব্বু আর করতে পারবে না, মাঠে ঘাটেও কাজ করতে পারবে না বা অন্য কোনো কাজও করতে পারবে না। পরে আব্বুর সিদ্ধান্ত নিল একটা দোকান নেবে, নিজের কাছে যতটুকু পুঁজি আছে কয়েকটা কোম্পানির ডিস্ট্রিবিউটার নিয়ে আমাদের যেই উপজেলা যে শহর আছে ওই উপজেলার শহরে আমার আব্বা একটা দোকান দিল, তার পাশাপাশি বিভিন্ন কোম্পানি ডিস্ট্রিবিউটার নিল। তো দেখা যায় যে ভালোভাবে আব্বা ব্যবসা বাণিজ্য চলতেছে। তো পরিবার অনেকটা শান্তি ফিরে আসছে, যে একটা কলহর, একটা ঝগড়া, একটা ঝামেলা, এইটা থেকে মোটামুটি পরিবারে কিছুটার জন্য হলেও শান্তি ফিরে আসছে। সে সময়টাতে আমার আম্মু অনেকটা ভালো হয়ে গেছে, আব্বুর সাথে আর আগের মতো করে না, আবার আব্বু দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে। এমন করতে করতে আমি তখন এসএসসি পরীক্ষা দিয়েছি, এতে আবার 1-2 বছর মতো কেটে যায়। এসএসসি পরীক্ষা দিলাম এবং এসএসসি রেজাল্ট তখন আউট হয় নাই, ওই সময়টাতে পরীক্ষা দেওয়ার প্রায় 3 মাস পরে রেজাল্ট দিত আর কি, পরীক্ষার রেজাল্ট দিত। তো রেজাল্ট আউট হয় নাই, তো 3 মাস পরীক্ষা দেওয়ার কিছুদিন পরে তখন আপনার শীতকাল আসতেছিল, নভেম্বর ডিসেম্বর মাসের দিকে কিছু কিছু শীত পড়তেছিল। তো ওই সময়টাতে দেখা গেল কি আমি একদিন আমাদের বাড়ির আঙিনায়, বলতে আমাদের বাড়ির সামনে, এটা আমাদেরই জমি, বিশাল একটা মাঠ আছে, মাঠের ওখানে এমনি বসে আছি। তো বসে আছি এই সময়তে বিকেলবেলা আমাদের পাশের বাড়ির একটা মেয়ে, নাম হচ্ছে সাথী, এবং ও দেখতে শুনতে খুবই সুন্দরী। ওর বাবা কিন্তু খুবই গরিব, ওর বাবা মাঠে ঘাটে কাজ করে এবং এক কথায় বলতে গেলে দিনমজুর। এবং সাথী দেখতে অসম্ভব রকমের সুন্দর, খুবই সুন্দরী। ওরা 2 বোন, সাথী বড় এবং ছোট আরেকটা বোন আছে। তো ওদের কোনো ভাই নেই, বাট সাথী দেখতে খুবই সুন্দরী। তো ওখানে এসে একটা ছাগল নিয়ে আসছে, ছাগল চড়াইতে আছে। তো বুঝেন তো আমার 10 ইয়ার্সের বয়স, আমি এই সময়টাতে একটা কাজও করতাম, যেটা আসলে বলতেও খারাপ লাগে, তারপরেও বাস্তবতার জন্য বলি। আমি ওই সময়তে আপনার মোবাইল ফোনের অত ভালো ব্যবস্থা ছিল না, তখন বিভিন্ন ধরনের আপনার খারাপ ধরনের গল্পের বই বেরোইতো, আমাকে যেটা চটি বই বলি, এরকম অনেক ধরনের খারাপ গল্পের বই। আমি তখন এই ধরনের গল্পের বইগুলো পড়তাম। তো গল্পের বইগুলো পড়তে পড়তে দেখা গেল কি যে আমার নিজের মাঝে এক ধরনের একটা খারাপ চিন্তাভাবনা মাথায় চলে আসে। এবং সাথী তখন ওখানে ছাগল চড়াইতে আছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। আর সারা রাত তো আমি চটি বই পড়ছি, তো চটি বই পড়াতে যে অনেক ধরনের খারাপ চিন্তাভাবনা মাথার মধ্যে, এবং ও ছাগল চড়াইতে আছে, ওর দিকে একটু খারাপভাবে তাকিয়ে আছি। তো আরেকটা বিষয় ওখানে বলে রাখা ভালো, আমি কিন্তু দেখতে শুনতে আমাদের এলাকায় যত ছেলেফেলে ছিল সবার থেকে অনেক বেশি সুদর্শন ছিলাম। যেমন লম্বা ছিলাম, তেমন ফর্সা ছিলাম, এবং দেখতে শুনতে খুবই সুন্দর ছিলাম। অনেকটা আমার বাবার মতো হয়েছি। আমার বাবাও দেখতে অবিকল আমার মতোই, অনেকটা সুন্দর টন্দর ছিল আর কি। আমার দাদাও দেখতে ওরকমই ছিলেন। তো দেখা যায় যে ওখানে বিকালবেলা বসে আছি, পরে সাথী দেখি ছাগল চড়াইতেছে। তো সাথী মাদ্রাসায় পড়তো, এখন পড়াশোনা বন্ধ করে দিয়েছে, এখন আর পড়ে না। ও কিসে পড়বে, হয়তো 8 বা 9-এ পড়বে, কিন্তু 8-9-এ পড়ার বয়সী হলেও না, সাথী দেখতে শুনতে অনেকটা লম্বা, শরীরের গঠন অনেক ভালো, মাথার চুল অনেক লম্বা, চেহারার মধ্যে অনেক মায়া আছে,
সব কিছু মিলিয়ে ওর খুব ভালোই লাগে। তো দেখলাম কি যে ও মানে আমি বললাম যে সাথী ছাগল কার, বলে আমার। আমি বললাম ও আচ্ছা এদিকে আসো একটু কথা বলি। তো ও আসতে চায় না। আমি বললাম আসো এদিকে আসো, বসো। পরে আমার পাশে বসছে, বসার পরে আমি তার সাথে কথা বলতেছি। তো ওর সাথে কথা বলতেছি, ও আমার সাথে কথা বলে হঠাৎ করে আমার বলতেছে যে ইয়াসিন ভাইয়া আপনার চোখগুলো না অনেক সুন্দর। আমি বললাম মানে আমার চোখ সুন্দর মানে কেমন সুন্দর? বলে আপনার চোখগুলো ছোটো ছোটো সালমান শাহের মতো লাগে আপনাকে, এটাও আমাকে বলে। তাই আমি ওর সাথে দুষ্টমি করি, আমার সাথে দুষ্টমি করে, এবং দুষ্টমি করতে করতে আমার নিজের ভিতরে এক ধরনের খারাপ লাগা কাজ করতে শুরু করে ওই মুহূর্তটাতে। তো আসলে কিছুই না, আমি তো ওরে বলতেছিলাম যে সাথী আমার সাথে প্রেম করবা, এমনি ওই একদিনে দেখায়। তো মানে বুঝেন তো আমার ভিতরে কামনা ছিল, বাসনা ছিল, কিন্তু প্রেম তো আর ছিল না। বাট আমি প্রেমটাকে ইউজ করি। আমি বললাম যে আমার সাথে প্রেম করবা? তা বলতেছে যে আমার কি এখনও প্রেম করার বয়স হয়েছে? আমি বললাম প্রেম করার বয়স তো হয়েছেই, আমার সাথে প্রেম করবা, চলো না আমরা প্রেম করি। ও আমাকে বলে আমি তো মানে টিভি দেখি, টিভির মধ্যে প্রেম ভালোবাসা হয়, কিন্তু প্রেম করতে তো একটা বয়স লাগে, আমার তো এখনও প্রেমের ওই বয়স হয় নাই। আমি বললাম কে বললো তোমার প্রেমের বয়স হয় নাই? তোমার প্রেমের বয়স হয়ে গেছে, তুমি দেখতে অনেকটা সুন্দর, চলো আমরা প্রেম করি। তা ও বলতেছে যে না ও করবে না, ওর ভালো লাগে না, বা এরকম করে আমাকে ইগনোর করতেছে। আমি তখন বললাম সাথী আমার কথা শোনো, চলো আমরা প্রেম করি। আমাকে বলে কেমনি প্রেম করে? আমি বললাম তুমি আমার জন্য চিঠি লিখবা, আমি তোমার জন্য চিঠি লিখবো। এরকম করে ওই দিন ওর সাথে আমার মোটামুটি একটু দুষ্টমি হলো। হওয়ার পরে প্রতিদিন বিকালবেলা আমি ও মাঠের ধারে আসতো ছাগল চড়ানোর জন্য, আমি মাঠের পাশে গিয়ে বসে থাকতাম। তো ওই ছাগল নিয়ে আসতো, ছাগল চড়াইতো, আর মাঠের পাশে এসে আমার সাথে বসে বসে গল্প করতো, কথাবার্তা বলতো। আমি ওর হাত স্পর্শ করতাম। ওর চুলগুলো অনেক লম্বা ছিল, চুলগুলো এতটাই লম্বা ছিল যে প্রায় আপনার পায়ের টাকনু পর্যন্ত পড়তো, এত লম্বা চুল। আমার জীবনে আমি এত লম্বা চুল কোনো মেয়েদের দেখি নেই। ও দেখতে শুনতো একেবারে পরীর মতো সুন্দর ছিল। পরে আমি বললাম যে তুমি দেখতে অনেক সুন্দর। ওর শরীরে স্পর্শ করি, হাতে স্পর্শ করি, বডিতে স্পর্শ করি। এরকম করতে করতে একদিন হঠাৎ করে আমি ওকে ওই ধরনের প্রস্তাব দিয়ে ফেললাম। ওই দিন হলো কি আপনার আকাশে প্রচণ্ড রকমের মেঘ জমা ছিল, এবং মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে একটা ভাবো ছাগল নিয়ে বসে আছে। মানে আমি বললাম সাথী এটা আমি ওকে প্রস্তাব দিই, এবং দেওয়ার পরে ও তখন বলতেছে যে এটা কেমনে কি আমি জানি না, মানে আমি বুঝি না। তো যাই হোক, এরপরে আমি ওখানে মানে আমাদের ওইখানেই হচ্ছে আগে রংপুরের লোকেরা কাজ করতে আসতো, রংপুর তারপরে সিলেটের অনেক লোকেরা আমাদের এখানে কাজ করতে আসতো। তো এখানে একটা ঘর আছে, ওই ঘরে ধান কাটার সময় হলে রংপুরের লোকেরা এসে ওই ঘরে থাকতো। তো সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, মাগরিবের আজানও দিবে একটা সময়, এবং আকাশে প্রচণ্ড মেঘ জমে আছে, মোটামুটি চারদিকটা অন্ধকার। আমি তখন বললাম যে সাথী চলো ঘরের দিকে চলো। তা আমারে বলে না। আমি বললাম শোনো, প্রেম করলে এসব করা লাগে, আমরা যদি প্রেম করি তাহলে এসব করতে হয়। তো এরকম করে আমি ওকে ঘরের মধ্যে নিয়ে গেলাম, এবং নিয়ে যাওয়ার পরে আমার যে খারাপ চিন্তাভাবনা ছিল সেই চিন্তাভাবনা আমি তখন পূরণ করলাম, এবং পূরণ করার পর ওই জায়গার মধ্যে সে অনেকটা অসুস্থ হয়ে গেল, অনেক বেশি অসুস্থ হয়ে গেল। আমি কি করব বুঝতে পারতেছিলাম না। একটা পর্যায়ে তারা আর ঘর থেকে বের করা সম্ভব না, মানে ওর এমন অবস্থা, সব তো আর বলা যাবে না, জাস্ট এমন একটা অবস্থা যে ঘর থেকে বের করা যাবে না। এমন ঘরের ভিতরে আমি তখন কি করব বুঝতে পারতেছিলাম না। আমি তখন ঘর থেকে বের হয়ে মানে ঘরের দরজাটা লাগাই দিছে বাইরে থেকে। ও প্রায় অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, এমন একটা অবস্থা। এদিক দিয়ে ওর মা ওরে খোঁজার জন্য বের হয়েছে, ওর বাবা বের হয়েছে। তো ওরা মাঠের মধ্যে ছাগলটারে পাইছে, পাইয়া ওরা এদিক সেদিক খুঁজতেছে কোথায় গেছে। আমি জিজ্ঞেস করছে, আমি বললাম যে ফুটদোরে তো মেলা হয়, আমাদের এখানে একটা পুটদোর বলে একটা জায়গা আছে। তাই আমি বললাম পুটদোরে তো মেলা হয়, ওই আমার বিকেলবেলা বলছে মেলার যাইব। আমার বলছে সন্ধ্যা হলে যেতে ছাগলটা বাড়িতে দিয়ে আসি, এই কথা বলে গেছে ও মেলায় যাইব বলছে। তাই আমারে বলতেছে কার সাথে মেলায় যাইব? আমি বললাম তা তো জানি না, ও কার সাথে জানি গেছে, মানে আমার কত চোর বাবা মাকে আমি অন্যদিকে ফিরিয়ে দিব। তো ওনারা বলে তুমি যে ছাগল বাড়িতে দিয়ে আসলে না। আমি বলে আমারও মনে ছিল না। পরে ওর বাবা ছাগলটা বাড়িতে নিয়ে যাচ্ছে, আর সবাইকে বলতেছে ওনার মেয়েরে পাওয়া যাচ্ছে না, ওনার মেয়ে নাকি ফুটধরায় মেলাত গেছে। তো এরপরে হলো কি, ওর বাবা তারপরে আরও গ্রামের কয়েকজন মিলে ওই মেলার ওইদিকে ওরে খোঁজার জন্য গেছে, মেলার ওইদিকে চলে গেছে। আমি তখন আপোষে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকলাম, এবং ঢোকার পরে দেখেছি ওর অবস্থা খুবই খারাপ, মানে এতটাই খারাপ যা বলার মতো না। আমি তখন কি করব বুঝতে পারতেছিলাম না। একবার ভাবতেছি আল্লাহ আমি করবোটা কি, এখন আমি কোন দিকে যাব? ওর যে অবস্থা, ওর শরীরের যে অবস্থা দেখতেছি, মানে আমার মাথায় তো ভাই কিছুই আসতেছে না। আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ একটু উপায় বুদ্ধি বের করে দাও, আল্লাহ একটু উপায় বুদ্ধি বের করে দাও। এভাবে তো আর পারতেছি না। এবং ওর চোখে মুখে পানি দিয়ে অনেকক্ষণ পর ওর জ্ঞান ফিরে আসে।
আসার পর ও হাঁটতে পারে না। পরে আমি বললাম যে সাথী, তুমি কি গিয়ে তোমার আম্মুর কাছে সব বলে দিবা, তোমার আব্বা আম্মার কাছে বলে দিবা? তুমি যদি তোমার আব্বা আম্মার কাছে বলে দাও তাহলে কিন্তু ওরা আমাকে মেরে ফেলবে, সাথী, আমি তোমাকে ভালোবাসি। তো আমারে বলে আমি বলবো না, কিন্তু আমি বাড়িতে যাবো কেমন, আমি তো হাঁটতে পারি না। তো অনেক কষ্ট করে আমার কাঁধে হাত রেখে একটু করে ওই ঘরের ভিতরে হাঁটাইলাম। তো মোটামুটি একটু হাঁটতে পারতেছে। পরে আমি বললাম যে ঠিক আছে, তুমি এখন বাড়িতে যাও, তোমার আব্বা আম্মা যদি জিজ্ঞেস করে কই গেছিলা, বলবো আমি হুটধরায় মেলায় গেছিলাম এবং ওখান থেকে আসার সময় ওই বট গাছের নিচে আমি অজ্ঞান হয়ে যাই। এরপর আমার কী হয় আমি জানি না, এটা তোমার আব্বা আম্মার কাছে গিয়ে বলবা? আমাকে বলো আচ্ছা ঠিক আছে বলবো। পরে আস্তে আস্তে করে ওরে আমি ঘর থেকে বের করি, মানে ওই ঘর থেকে বের করে ওর বাড়ির দিকে ওকে পাঠিয়ে দিই। ও বাড়িতে যায়, বাড়িতে গেলেই পরে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। ওর আব্বা তখন করে কি, মানে ও তখন বাড়িতে গিয়ে বলে যে আমি ফুটদরা থেকে আসতেছিলাম এবং বট গাছের নিচে আসার পর আমার জ্ঞান হারিয়ে ফেলি। এরপরে কি হয় না হয় আমি জানি না। ওর বাবা করলো কি, রাতের মধ্যে গিয়ে আপনার ওজা নিয়ে আসছে, আপনার জিন তাড়ানোর জন্য যে ওজা হয়, তান্ত্রিক হয়, কবিরাজ নিয়ে আসছে। তো উঠানের মধ্যে কিন্তু আমিও আছি, উঠানে আমি দাঁড়ায় আছি এবং দাঁড়িয়ে থাকার পরে কবিরাজ আসছে, এসে মানে তান্ত্রিক আর কেউ নিয়ে এসে সাথীরে জিজ্ঞেস করতেছে কী হয়েছে। সাথী বলে আমার শরীরটা খারাপ লাগতেছে, আমি ফুটধরা মেলা থেকে আসার সময় আমি বট গাছের নিচে এসে আমি ঘুরে পড়ে যাই, আমি কি জানি একটা দেখে ঘুরে পড়ে যাই। মানে ওরে আমি যেমন করে শিখাই দিছি তেমন করে ওর বাবার মানে কবিরাজরে বললো। এখন তান্ত্রিক বলতেছে ওর সাথে জিন আছে। এই কথা বলে ভাই সারাটা রাত এই শীতের মধ্যে ওরে দাঁড়ো করায় রাখে উঠানের মধ্যে। ওরে ঝাড়ু দিয়ে পিটায়, এটা দিয়ে পিটায়, ওইটা দিয়ে পিটায়, কখনো মন্ত্র পড়ে, কখনো কোরআন পড়ে, কখনো তাবিজ দেয়, কী যে একটা করে সারাটা রাত। আমার একবার মন চাচ্ছে আমি বলি আর ওর সাথে তো কিছুই নেই, কেন ওর সাথে এরকমটা করা হচ্ছে। আবার ভাবতেছি এই কথা বলতে গেলে তো আমি আরও বিপদে পড়ে যাব, আমি বলতে পারতেছি না। সারাটা রাত ওর এই উঠানের মধ্যে দাঁড়া করে রাখে, কখনো তাবিজ পরা, কখনো পানি পরা, কখনো এই কখনো সে, এগুলোকে দিয়েই যাচ্ছে এবং আমিও তা দেখে যাচ্ছি। কিন্তু কি আর করব, কিছু তো করার নাই। আমি এগুলো দেখতেছি, ওর সাথে এই ঘটনাগুলো ঘটতেছে, ওর ফ্যামিলি ঘটাইতেছে। ফজরের টাইমের মানে ফজরের আজানের কিছুক্ষণ আগে ওই ভুয়া কবিরাজ বলতেছে ওর সাথে জিন চলে গেছে, কিন্তু কবিরাজের দাবি ওরা 5,000 টাকা দেওয়া লাগবে। ওর আব্বা আম্মা এতটাই গরিব ছিল যে ওনাদের 5,000 টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। শেষ পর্যন্ত মানুষের কাছ থেকে মানে ধার করে আমার আব্বার কাছ থেকে 2,000 টাকা ধার করে, এরকম করে সকাল 9:30 বাজে কবিরাজরে বিদায় করে। তো কবিরাজ বিদায় হয়ে তারপরে চলে যায় এবং এরপরে সাথে আমার আবারও দেখা হয়। কিন্তু আমি ভয়ে আর ওর সাথে এই ধরনের কোনো সম্পর্কে জড়াই না, যেহেতু অসুস্থ হয়ে যায়, বয়স কম, ছোট মানুষ, আমি আর ওই সমস্ত সম্পর্কে জড়াই না। এমন করে ওর সাথে আমি মাঠের ঘাটে আসি, কথাবার্তা বলি। কিন্তু ওই সম্পর্কটা হওয়ার পরেই না সাথী আমার উপর অনেকটা দুর্বল হয়ে গেছে। আগে আমার উপর এতটা দুর্বল ছিল না, কিন্তু এরপরে আমার উপরেও প্রচণ্ড দুর্বল। আমাকে ছাড়া কোনো কিছুই বুঝে না, আমাকে এক পলক না দেখলে পাগল হয়ে যায়। আমাদের বাড়িতে চলে আসে আমাকে দেখার জন্য। আমার প্রতি ওর এক অন্যরকম অনুভূতি, প্রেম, ভালোবাসা জেগে গেছে। এমন করতে করতে পরে আমার ফ্যামিলি করলো কি, মানে আমার আব্বা আমারে বললো যে আমাকে আপনার ইতে পাঠিয়ে দিবে, মানে চট্টগ্রাম শহরে পাঠিয়ে দিবে, ওইখানে আমার একটা ভালো কলেজে ভর্তি করাবে। গ্রামে থাকলে আমি খারাপ হয়ে যাব, গ্রামের ছেলেদের সাথে উঠা বসা করব এবং খারাপ চিন্তাভাবনা মাথায় চলে আসবে। যার জন্য আমার আব্বু সিদ্ধান্ত নিল যে আমাকে চট্টগ্রাম শহরে একটা ভালো কলেজে ভর্তি করাবে এবং সেখানে আমাকে রাখবে। তো আমার রেজাল্টও খুব ভালো হয়, আমি অনেক ভালো একটা রেজাল্টে এসএসসি পাস করি এবং এসএসসি পাস করার পরে আমার আব্বা তখন আমাকে চট্টগ্রামেরই একটা ভালো প্রাইভেট কলেজে ভর্তি করায় দেয়। জায়গাটা ছিল মুরাদপুরের রেসিডেন্সিয়াল বলে একটা স্কুল অ্যান্ড কলেজ আছে, ওই কলেজে আমার আব্বু তখন আমাকে ভর্তি করায়। তা আমি তখন ওই কলেজে ভর্তি হই এবং কলেজে ভর্তি হওয়ার পরে ওখানে একটা মেসে আমি তখন থাকতে শুরু করি। প্রথমত একটা মেসে উঠি, এটার মধ্যে শুধু যে মাত্র আপনার মানে যারা হচ্ছে স্টুডেন্ট ছিল তাও না, অনেক কর্মজীবী মানুষরা ওখানে থাকতো। বাট মেসটা অনেক সুন্দর ছিল, অনেক বড় সড়ো ছিল, এরকম ভালো কোনো মেস পাই না, যার জন্য ওখানে উঠছি। তো আমি তখন ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ারে উঠছি। ওই সময় কিন্তু মোবাইল ফোন টোন নাই, এমনি মোবাইল ফোন বের হয়েছে মানুষের কাছে আছে, কিন্তু আমার কাছে কোনো মোবাইল ফোন নেই। পরে মাঝে মাঝে হয়তো কি মানে সাথী আমার সাথে দেখা করার জন্য চলে আসতো, সেই আপনার গ্রাম থেকে শহরে চলে আসতো, সকালে আসতো, আমার সাথে দেখা করতো, আমার সাথে কথাবার্তা বলতো, আবার চলে যেত। ওই সময় তো ওর সাথে আমার শারীরিক সম্পর্ক প্রায় প্রতি মুহূর্তেই হইতো। ও যখন আসতো আমি আর মেসের মধ্যে মানে যারা ছিল এরা আমাকে সুযোগ দিয়ে দিত এবং ওর সাথে আমার এই ধরনের সম্পর্ক হইতো, আবারও চলে যেত। তো এরকম করতে করতে আসতো যাইতো, এমন করতে করতে মানে আমি একজনের দুঃখ করে বলি, আমার আব্বা কিন্তু আমার আবার বেশি টাকা পয়সা দেয় না। ধরেন আমার হোস্টেল খরচ, পড়াশোনার খরচের জন্য যা হবে
বাবা তাই দিবে, তার উপর আমাকে একটা পয়সাও দিবে না। আমি যদি মরেও যাই আমাকে আব্বা একটা টাকা বাড়তে দেয় না। তো আমি সাথীরে দুঃখ করে বলি, সাথী আমার যদি একটা মোবাইল ফোন থাকতো তাহলে কতই না ভালো হতো। সবাই মোবাইল ফোন ব্যবহার করে, সবার কাছে মোবাইল আছে, তাই যদি আমার একটা মোবাইল ফোন থাকতো আমি একটা মোবাইল কিনবো। এরকম করে আমি ওরা বলতেছি। ও তখন আমার বলতেছে যে আমার কাছে তো এত টাকা নাই, আমি কোত্থেকে তোমার মোবাইল ফোন কিনে দিব। তো আচ্ছা ঠিক আছে, আমি দিহি কী করতে পারি। ও আমারে বলে, আমি মূলত কিন্তু ওর কাছেই টাকা চাইছি, কারণ আমি জানি ওর একটা ছাগল আছে আর একটা গরু আছে। ছাগলটা ওই সময় বিক্রি করে দেয়, আর একটা গরু আছে যেটা মোটামুটি প্রায় 30-40 হাজার টাকা বিক্রি করা যাবে। তো ও যদি আমাকে 30-40 হাজার টাকা দেয় তাহলে আমি অনেক ভালো মানের একটা মোবাইল ফোন কিনতে পারবো। ওই সময় একটা অ্যান্ড্রয়েড ভালো ফোনের দাম 30-32 হাজার টাকাই হইতো আর কি। এবং খুবই একটা ফোন আমার পছন্দ হয়েছে নতুন, আমি এই ফোনটা কিনবো। এটার মধ্যে গেমস খেলা যায়, ভিডিও দেখা যায়, খুব ভালো একটা মোবাইল ফোন। তা আমি বললাম যে ফোনটা আমি কিনবো, আব্বু তো আমার টাকা দেয় না, তুমি যদি আমার টাকা দিতে, কারণ আমি জানি ওর কাছে একটা গরু আছে, এই গরুটা যদি বিক্রি করে দেয় তাহলে আমাকে টাকা দিতে পারবে। তো এই কথা আমি ওরে বলতেছি, ও তখন বলে আচ্ছা আমি ম্যানেজ করবো। তো কয়েকদিন পরে আসলে আমি বকাজি যে তুমি কেন আসো, টাকা আনো নাই কেন, তুমি না বলছো আমার এই মোবাইল ফোন কিনে দিবা, এখন টাকা দাও না কেন, আমার টাকা দাও। ওর সাথে আমি এরকম রাগারাগি করি, কথাবার্তা বলি। তো একটা পর্যায়ে ও বলে যে আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে এরকম করো না, আমি টাকা ম্যানেজ করে দিব। সপ্তাহখানিক পরে ও তখন আইনে আমার 30 হাজার টাকা দিছে। এই টাকা ও কোত্থেকে আনছে, আমারে বলছে গরু বিক্রি করছে। আমারে বলে আমার যে একটা গরু ছিল ওইটা বিক্রি করে দিছি, এবং বিক্রি করে আমি এই টাকাটা পাইছি। তো এই কথা বলো তখন আমার টাকাটা এনে দিল। তখন আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছি। তো মোবাইল এনে দেওয়ার পরে আমি মোবাইলে প্রচণ্ড রকমের খারাপ ভিডিও দেখতাম এবং একটা পর্যায়ে দেখা গেলো যে আমার পড়াশোনার প্রতি কোনো আকর্ষণ নাই। আমি 2 দিন পর ওরে বলতাম সাথী তুমি আসো, এবং আসতা, ওরে আবার ছেড়ে দিতাম, এরকম করতাম। এমন করতে করতে আমি নেশায় এমনভাবে আসক্ত হয়ে পড়ি, নেশাও করি, মোবাইলও চালাই, সব কিছু মিলে আমি পর্যাপ্ত পরিমাণের খারাপ হয়ে যাই। আমি যখন ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আমি পরীক্ষায় ফেল করি। ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিলে পরীক্ষায় ফেল করি, এবং এই খবর আমার আব্বার কানে চলে যায়। আব্বা তখন খুব বেশি ক্ষেপে যায় যে ওরা আমি এত কষ্ট করে পড়াশোনা করাইলাম, এত টাকা পয়সা দিলাম, ওরে আমি কোনো কিছুর অভাব দিলাম না, এরপরেও কেন পরীক্ষায় ফেল করবে। আব্বুর আগের বশবর্তী হয়ে আমার আর টাকা ঢুকে দেয় না। আব্বু ডিরেক্টলি বলে দিছে আমি আর তোরা 1 টাকাও দিব না, আমার পক্ষে তোরা টাকা দেওয়া সম্ভবই না, কারণ তুই ঠিকমতো পড়াশোনা করিস না, তোরা টাকা পয়সা দিয়ে লাভ নাই, আমি আর টাকা ঢুকে দিব না। আব্বু আমাকে টাকা দেওয়া বন্ধ করে দেয়। ভাই আব্বু যখন টাকা দেওয়া বন্ধ করে দেয় আমি তো তখন আর শহরে থাকতে পারি না, হোস্টেল ভাড়া দিতে পারি না, খাইতে পারি না, পড়াশোনা তো দূরের কথা। তো সাথী যখন আসতো আমি খুব মন খারাপ করতাম, সাথী আমার আব্বু তো আমার এখন আর টাকা দেয় না, আমি চলতে পারি না, এখন এরকমভাবে থাকতেছি, দেখো কতটা কষ্ট করে খাওয়া দাওয়া করতে পারি না, ঠিকমতো টাকা পয়সাও নেই, আমি এখন কি করবো, আমার তো পড়াশোনা বন্ধ হয়ে গেছে। সাথী আমাকে বলে তুমি কি পড়াশোনা কন্টিনিউ করতে চাও? আমি বললাম হ্যাঁ করতে চাই, কিন্তু পড়াশোনা কন্টিনিউ করতে হলে আমার হোস্টেল খরচ লাগবে, টিউশনি ফি লাগবে, এরপরে আরও কত খরচ আছে, এগুলো আমাকে কে দিবে? ও বলে আমি যদি তোমাকে এগুলো ম্যানেজ করে দিতে পারি তাহলে কি তুমি পড়াশোনা করবা? তখন আমার মনে প্রশ্ন আসলো, কী রে ওইগুলো কোত্থেকে দিবে, ওর এগুলো দেওয়ার তো কোনো ওয়ে নাই, ও কীভাবে দিবে আমাকে? হোস্টেল খরচের টাকা দিবে, এরপরে পড়াশোনা করার টাকা দিবে, এত টাকা ও কোথায় পাবে? আমি বললাম যে তুমি এত টাকা কোথায় পাবা, আর তুমি আমার কীভাবে দিবা? তোমার তো একটা গরু ছিল, ওইটা বিক্রি করে তো তুমি আর মোবাইল ফোন কিনে দিলা, এরপরে তুমি বাকি টাকা কোথায় পাবা যে তুমি আমার এত টাকা দিবা? ও আমাকে বলে আমি যদি তোমাকে টাকা ম্যানেজ করে দিতে পারি, আমি যেভাবেই দিই, যেমনিই দিই, আমি যদি টাকা ম্যানেজ করে দিই তাহলে কি তুমি পড়াশোনা করবা ঠিকঠাক মতো? আমি বললাম হ্যাঁ, তুমি যদি আমার টাকা দিতে পারো তাহলে আমি পড়াশোনা করব। আব্বা আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিছে, আমি স্টুডেন্ট তো আর খারাপ ছিলাম না, যেভাবেই হোক হয়তো খারাপ লাইনে চলে গেছে বা রেজাল্ট ভালো হয় নাই, আমি তো আর ইচ্ছে করে খারাপ রেজাল্ট করি নাই, হয় নাই হয়তো দুর্ভাগ্য। তো আমি তো এখন ভালো হয়ে গেছি, ঠিকঠাক মতো পড়াশোনা করতেছি এবং রেজাল্টও ভালো করব যদি আমি প্রতি মাসে আমার খরচের টাকাটা পাই। ও তখন আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমাকে খরচের টাকা ম্যানেজ করে দিব, কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করো। ও কিন্তু ছোট ছিল, অতটা বড় না, তারপরে ওর মাথার ভিতরে খুবই বুদ্ধি ছিল, খুবই মেধা ছিল, আর আমাকে ও অন্যরকম ভালোবাসতো। ওই একটা পর্যায়ে তখন আমাকে মাসে মাসে টাকা দেয়, মাসে মাসে টাকা দিত। আমি বলতাম সাথী টাকা দাও, টাকা পাঠাইতো, আমার জন্য টাকা পাঠাইতো, আমার খরচের যা লাগে সবও দিত। একরকম বলতে গেলে আমি তখন ওর উপরে ডিপেন্ড হয়ে যেতাম। প্রতি মাসও আমার জন্য টাকা নিয়ে আসতো, 1 তারিখ 2 তারিখে টাকা নিয়ে আসতো, আমি ওই টাকা দিয়ে চলতাম। কিন্তু ভাই আমি সেই সময় কিন্তু আর পড়াশোনা করতাম না। এই সময়টাতে আমি পড়াশোনা ছেড়ে দিই, এবং পড়াশোনা ছেড়ে দিয়ে ও আমাকে যেই টাকা দিত সেই টাকা দিয়ে আমি মেস ভাড়া দিতাম,
খাইতাম আর নেশা করতাম। আমি তখন প্রচণ্ড নেশায় জড়িয়ে পড়ি এবং ওই সময় আমি যেই মেসে থাকতাম, মানে স্টুডেন্টদের সাথে যেই মেসে থাকতাম, ওই মেস থেকে আমাকে বের করে দেয়। মানে ওখান থেকে বের করে দেয় কারণ হচ্ছে আমি নেশা করি, আমি সারা রাত নেশা করি, মোবাইল টিপি, মানে অন্যদের পড়াশোনার ক্ষতি হয় এবং আমি তো ফেল করছি, কলেজেও আর এখন পড়ি না, তারা আমাকে বের করে দেয়। বের করে দিলে আমার আব্বা তো আমাকে মেনে নিবেই না, বলছে বাড়িতে আমাকে যাইতে দিবেই না, টাকাও দিবে না। পরে আমি তখন করলাম কি যে সাথে সাথে আরেকটা মেস পাই, ওই মেসে উঠে যাই। কিন্তু ওই মেসে বেশিরভাগই কর্মজীবী মানুষরা ছিল, কি কারো আছে ট্রাভেল এজেন্সি এবং কারো ধরনের গার্মেন্টস আছে, মানে এক একজন এক এক লাইনে ব্যবসা বাণিজ্য করে। তারা মোটামুটি সবাই মিলে একটা মেসে থাকে। আমিও তখন তাদের সাথে ওই মেসে উঠে গেলাম। তো ওইখানে মেসে একজন লোক আছে, নাম হচ্ছে কাশেম ভাই। উনি মূলত হচ্ছে ট্রাভেল এজেন্সি আছে, ওনার ট্রাভেল এজেন্সি আছে। ওই কাশেম ভাই আবার প্রচুর নেশা করতো। তা আমি যদি নেশা করি, কাশেম ভাইয়ের সাথে আমার সম্পর্কটা খুব ভালো হয়ে যায়। মেসে থাকতাম, নেশা করতাম এবং এরকম করতে করতে সাথী আসতো, আইসে আমারে বলতো তুমি কি ঠিকমতো পড়াশোনা করতেছো, আমি তো মাসে মাসে তোমাকে টাকা দিতেছি, তোমার পরীক্ষা কবে? আমি বললাম হ্যাঁ পড়ি, কিন্তু আমি ঘরের ভিতরে বই সাজিয়ে রাখি। ও যাতে আসলে আমার বইপত্র দেখতে পায়, যে আমি মানে বইটই সব সাজিয়ে রাখি, ও যেন আসলেই দেখতে পায় যেন আমি পড়াশোনা করি। তো মূলত আমার বই এগুলো সাজানোই থাকে, বাট আমি তো কলেজে পড়ি না, পড়াশোনা অফই করে দিয়েছি। ফেল করার পর আমি তো আর ভর্তি হই নাই নতুন করে, পরীক্ষা তো আর দিবই না। তো এরকম করে দিন আর রাতগুলো কাটতেছে, আমাকে টাকা দিতেছে, চলতেছি। তেমন করতে করতে আমার সাথে যে আমার খুব একজন সিনিয়র বড় ভাই আছে কাশেম ভাই, উনি আমার একদিন জিজ্ঞেস করলো, ইয়াসিন আমি আসলে তোমার বিষয়টা বুঝলাম না, মানে কী হইতেছে মেয়েটার সাথে তোমার? এই মেয়েটা আসলেই তুমি সবাইরে বের করে দাও, মেয়েটার সাথে এই ধরনের সম্পর্ক করো, আবার মেয়ে মাঝে মাঝে তোমার উপরে রেগে যায়, তোমার উপরে খেপে যায়, তোমার সাথে সিন ক্রিয়েট করে, চিল্লাচিল্লি করে, মানে ঘটনা কি আমারে বলো তো? আমি তখন কাশেম ভাইরে বললাম, ভাই আমি মূলত এই মেয়েটার হাত থেকে বাঁচতে চাই, আমার আর ভাল লাগে না আসলেই। কিন্তু ওই সময় সাথীরা আর আমার ভাল লাগতো না, আমার টাকা দিত তারপর আমার ভাল লাগতো না। আমার কথা হচ্ছে আমার টাকা দেয়, কিন্তু আমাকে এগুলো কেন প্যারা দেয়? পড়াশোনা করো ঠিকমতো, পরীক্ষা কবে দিবা, এবং তুমি নিজের যত্ন ঠিকমতো নিচ্ছ না কেন, মানে আমার ওভার টেক কেয়ার করে, এইটা আমার ভাল লাগে না। আমার কথা হচ্ছে মাসে মাসে আসবে, টাকা দিবে, চলে যাবে, কিন্তু এত কথা কেন জিজ্ঞেস করবে, এত প্রশ্ন কেন? তো আমি কাশেম ভাইরে বললাম যে ভাই আমি না মেয়েটার হাত থেকে বাঁচতে চাই। পরে আমারে বলে যে মানে কি হয়েছে আমারে বলো। আমি বললাম ভাই এই ঘটনা। ওই তখন বলে, আরে ভাই তাই তো মেয়েটা তো অনেক ভালো, তোমার টাকা পয়সাও দেয়, তোমার খোঁজ খবরও নেয়, যেখানে তোমার পরিবার তোমার হাল ছেড়ে দিয়েছে সেখানেই মেয়েটা তোমাকে পরিবারের মানুষের মতো, গার্ডিয়ানের মতো তোমাকে টাকা পয়সা দিতেছে। বর্তমান সময়ে তো মেয়েরা ছেলেদের কাছ থেকে টাকা খায়, কিন্তু সেখানেই মেয়েটা তোমাকে এইভাবে টাকা দেয়, তা তো রীতিমতো আমাকে একটু অবাক করা একটা বিষয়। তুমি মেয়েটাকে নিয়ে তুমি শেষ পর্যন্ত কী চিন্তা করতেছো, মানে ওরে নিয়ে কী করবা? আমি বললাম কাশেম ভাই সর্বোপরি কথা হচ্ছে আমি ওর হাত থেকে বাঁচতে চাই, মানে ওরই আমার ভাল লাগে না, আমার ওর টাকা পয়সাও ভাল লাগে না, ওরও ভাল লাগে না, আমি ওর হাত থেকে পরিপূর্ণভাবে বাঁচতে চাই। এটা বলার পরে কাশেম ভাই তখন আমাকে বললো যে ইয়াসিন তুমি তো নেশা করো এবং প্রতি মাসেই তোমার নেশার টাকা লাগে, এই মেয়েটা যদি তোমার কাছ থেকে চলে যায়, মেয়েটা যদি তোমার লাইফে না থাকে, তাই তুমি নেশাটা কেমনি করবো? নেশার টাকা কই পাবা? আমি বললাম ভাই নেশার টাকা কই পাবো এইটা আমি জানি না, কিন্তু ওর প্যারা আমার ভাল লাগে না ভাই, ও প্রতিদিন এসে আমার এরকম করে প্যারা দাম, এটা ভাল লাগে না। কাশেম ভাই তখন আমার বলে, তাহলে একটা কাজ করে আসিন, মেয়েটারে সৌদি আরব পাঠাই দাও। আমি বললাম ভাই এটা আপনি কি বলেন, সৌদি আরবে পাঠাই দিবা? বলে হ্যাঁ, মেয়েটাকে সৌদি আরবে পাঠাই দাও, আমার কাছে একটা ভালো ভিসা আছে, মেয়েটা ওইখানে চলে যাক, এবং ওইখানে গেলে পরে ও মোটামুটি ভালো টাকা পয়সা ইনকাম করবে আর তোমার টাকা পয়সা দিতে পারবে। আমি তখন বললাম ও কি সৌদি আরবে যাবে? মানে আমি নিজে নিজে বলতেছি ও কি সৌদি আরবে যাবে? কাশেম ভাই বলতেছে তুমি তারা বুঝিয়ে শোনায় বলো সৌদি আরবে পাঠাই দাও, একটা বাসার কাজের বিষয়ে পাঠাই দিই, ওই বাসায় চলে গেল এবং সেখান থেকে মাসে টাকা ইনকাম করবে, তোমার টাকা দিবে, সেই টাকা দিয়ে তুমি মজা মাস্তি করবা, দেশে নেশা করবা, চলবা ফিরবা, খাবা, প্রতি মাসে মাসে তোমার জন্য টাকা পাঠাবে, এটা কি ভালো নয়? এই প্রস্তাবটা আমার কাশেম ভাই দিল। দেওয়ার পরে আমি মনে মনে চিন্তা করতেছি এটা তো অনেক ভালো একটা প্রস্তাব, আমি সৌদি আরবে পাঠাই দিব, ওই প্রতি মাসে টাকা পাঠাবে, এই টাকা দিয়ে আমি মজ মাস্তি করে খাবো, ঘুরবো ফিরবো, আনন্দ ফুর্তি করবো, লাইফকে এনজয় করবো, না এটা তো অনেক ভালো একটা দিক। এবার আমি কাশেম ভাইরে বললাম আচ্ছা ঠিক আছে ভাই আপনি যেটা বলছেন, ও যদি 2-1 দিন পরে আসে আমি ওর সরাসরি প্রস্তাবটা দিব। তো মোবাইলে বললে হয়তো রাজি হবে না, বা মোবাইলে বললে হয়তো নেগেটিভলি চিন্তা করবে, ও যখন কাছে আসবে তখন আমি তার এটা বুঝিয়ে বলবো। তো সেই রাত কেটে গেল, কাশেম ভাইয়ের সাথে কথাবার্তা বললাম, সকালবেলা উনি ওনার ট্রাভেল এজেন্সিতে চলে গেল। ওনার একটা বন্ধু আছে হচ্ছে জিল্লু ভাই, ওনারই বন্ধু আর কি, ওই জিল্লু ভাইয়েরও ট্রাভেল এজেন্সি আছে। জিল্লু ভাই সকালবেলা আমার বলতেছে যে জিল্লু ভাই কিন্তু কথাগুলো শুনছে, কাশেম ভাইয়ের আমি যে কথা বলতেছি জিল্লু ভাই কিন্তু পাশের মানে রুম থেকে কথাগুলো শুনতে পাইছে।
তো কাশেম ভাই যখন ট্রাভেল এজেন্সিতে চলে গেল, জিল্লু ভাই তখন আমার রুমে আসছে, এসে আমার বলতেছে যে ইয়াসিন, তোমার সাথে আমার একটু কথা আছে। আমি বললাম যে ভাই কী কথা বলেন। বলে আমরা তো সবাই একই রুমে থাকি, এখন মানে কি আর বলবো ভাই, তোমার যদি বলি তাও মনে হয় সমস্যা, আর না বললেও সমস্যা। না বললে হয়তো নিজেরা ক্ষমা করতে পারবো না, আর বলে দিলে হয়তো তুমি আমাকে বিপদে ফালাইবা। তারপরেও যদি তোমার মনে চায় আমাকে বিপদে তুমি ফালাইও, আমি তোমাকে অ্যাটলিস্ট সত্যিটা বলে দিতে চাই। আমি বললাম ভাই বলেন, আপনি কোন সত্যি বলবেন, কী হয়েছে আমারে বলেন। আমারে বলতেছে তুমি যে তোমার গার্লফ্রেন্ড সাথীকে কাশেমের মাধ্যমে সৌদিতে পাঠাইতে চাচ্ছ, আসলে তুমি তো কাশেমরে চিনো না, কাশেম কিন্তু একজন দালাল। আমি বললাম কেমন দালাল? বলে কাশেম মূলত একটা মেয়ের দালাল। ওই বিভিন্ন মেয়েদেরকে সৌদি আরবে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে মেয়েগুলোকে বিক্রি করে দেয় বিভিন্ন খারাপ কাজে। আর তোমার প্রেমিকাকে যদি নিতে পারে, একইভাবেও তোমার প্রেমিকাকে সৌদিতে নিয়ে বিক্রি করে দিবে। আমি তখন বললাম এটা আপনি কী বলেন? কাশেম ভাই তোমার সাথে ভালোই কথা বললো, আমার সাথে ঠিকঠাক মতোই কথা বললো, আমি তো ওনার মাঝে কোনো সমস্যা পাইলাম না। পরে বলে দেখো ভাই, আমি কাশেমরে ভালো করেই চিনি, এর আগে অনেকগুলো মেয়েরে একইভাবে সৌদি আরবে নিয়ে গেছে এবং নিয়ে যাওয়ার পরে মেয়েগুলোকে সৌদিতে বিক্রি করে দিছে। তোমার প্রেমিকাকে নিলেও ব্যতিক্রম কোনো কিছু করবে না, তোমার প্রেমিকাকেও ভাই বিক্রি করে দিবে। তো আমি তোমাকে আগ থেকেই বলে দিই যে তুমি একটু সতর্ক হয়ে যাও, একটু সাবধান হয়ে যাও। আমি তখন চিন্তা করলাম, হায় আল্লাহ, কথা তো ঠিকই আছে, যদি আমার প্রেমিকাকে নিয়ে ওখানে বিক্রি করে দেয় তখন আমি কি করব। আর বিক্রি যে করে দিবে এটাও সত্যি, কারণ উনি এই টাইপেরই লোক, বিক্রি করে দিলে তো আর আমার কিছু করা থাকবে না। মনটা তখন ভাই খুব খারাপ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বিকেলবেলা আবার নিজে নিজেই চিন্তা করতেছি, নিজে নিজে আবার ভাবতেছি, আরে ওরা যদি বিক্রি করে দেয় তাহলে আমার সমস্যা কী? ওর যদি বিক্রি করে দেয় তাহলে আমার সমস্যা কী? ও তো আমার কাছ থেকে যেতে পারলেই বাঁচি, কিন্তু ও যে সৌদি আরবে যাবে, যদি বিক্রি করে দেয় তাহলে কি আমার জন্য মাসে মাসে টাকা পাঠাতে পারবে? সৌদি আরবে গেলে কি আমার মাসে মাসে টাকা দিতে পারবে বিক্রি করে দিলে? না, আমি এটা আগে কাশেম ভাইয়ের সাথে কথা বলি। তো এরপরে মানে ওই দিনই বিকেলবেলা 10টার দিকে মানে কাশেম ভাই ট্রাভেল এজেন্সি অফ করে আসে। আসার পর আমি বললাম ভাই আপনার সাথে আমি সাদে চলেন, কথা আছে। পরে সাদে নিয়ে গেছে। সাদে নিয়ে যাওয়ার পর আমি বললাম কাশেম ভাই, সাথীরে আমি চাই না, এটা আপনিও জানেন আমিও জানি, সাথীরে আমার ভালো লাগে না, ওর হাত থেকে আমি বাঁচতে চাই, ওর কাছ থেকে আমি মুক্তি চাই, এইটা তো খুব ক্লিয়ার একটা কথা। কাশেম ভাই বলে হ্যাঁ। তাই আমি বললাম আপনি আমার মিথ্যা কেন বলতেছেন? উনি বলে কই মিথ্যা বললাম? আমি বললাম ভাই আপনি সাথীরে সৌদি নিয়ে বিক্রি করে দিবেন খারাপ জায়গায়, এইটা আপনি আমারে বললে সমস্যাটা কি? কাশেম ভাই বলে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তুমি কী বলতেছো ভাই? আমার কাছে একটা কাজের মেয়ের বিষয় আছে, আমি ওই বিষয়ে পাঠাবো, ওই যাবে বাসায় কাজ টাজ করবে, এরকম মাস শেষে বেতন পাবে, তোমার টাকা দিবে। আমি বললাম ভাই আমরা তো অনেক দিন ধরে এক লাইনে আছি, আপনিও নেশা করেন আমিও নেশা করি, একই ঘরে থাকি, একই ফ্ল্যাটে থাকি, প্রয়োজনে একই ফ্ল্যাটে খাই, একই বালিশে ঘুমায়, এরপরে কি আমার এই মিথ্যাটা বললো আর আপনার ঠিক হয়েছে? কাশেম ভাই তখন নিচের দিকে মাথা রেখে বলতেছে ইয়াসিন তুমি তো চাও মেয়েটার হাত থেকে বাঁচার জন্য, তা আমি মেয়েটার হাত থেকে তোমার বাঁচাই দিলাম, এটা কি তোমার জন্য ভালো নয়? আমি বললাম বাঁচাই দিলেন ঠিক আছে, কিন্তু মেয়ে যে সৌদি যাবে ওর যদি আপনি কোথাও বিক্রি করে দেন তাহলে কি আর মাসে মাসে আমার টাকা দিতে পারবে? আমি তাহলে চলবো কেমনে? উনি বলে তাহলে একটা কাজ করো, তোমার 5 বছর চলার ব্যবস্থা করে দিই, যাতে তুমি ভালোভাবে চলতে পারো, এমন একটা অ্যামাউন্ট তোমার দিয়ে দিই। আমি বললাম হ্যাঁ এটা করা যায়, যে আপনি যদি আমার মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট দিয়ে দেন তাইলে পরে আমি ওরে ম্যানেজ করে আপনার সাথে দিয়ে দিব। বলো কত চাও? আমি বললাম কত দিবেন? উনি আমার বলে যাও তোমার 2 লাখ টাকা দিব। আমি বললাম না ভাই 2 লাখ টাকা কম হয়েছে, আমার 3 লাখ টাকা দিবেন। উনি লাস্ট পর্যন্ত বললো যাও 2.5 লাখ ডিল, আমি তোমার 2.5 লাখ টাকা দিব, তুমি সব কিছু ঠিকঠাক করে ওরে ইমিগ্রেশন পর্যন্ত করাই দিবা, আমার সৌদির পার্টি ওকে হাতে পেলে পরেই আমি তোমাকে 2.5 লাখ টাকা দিয়ে দিব বাংলাদেশে। আর তুমি তো আমার উপরে বিশ্বাস রাখো, আমার ট্রাভেল এজেন্সি তুমি চিনো, সবই তুমি চিনো, আমরা একই বাসায় থাকি, সো আমি তো ভাই তোমার সাথে কোনোভাবেই চিটিং করবো না। আমি বললাম না আপনি আমার সাথে চিটিং করবেন না, আর আপনি আমার সাথে চিটিং করে কই যাবেন? আমি তো আপনার ঠিকই কলার ধরে বের করে নিয়ে আসবো। উনি বলে তাহলে এই কথাই ডান, তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কথাবার্তা বলো। আমি বললাম ঠিক আছে। ওনার সাথে সে রাতে কথা হলো। পরের দিনেই 11টার দিকেও তখন আমার বাসায় আসছে। আসার পরও আমারে বলে কী ব্যাপার তুমি কলেজে যাও নাই? আমার শরীরটা ভালো লাগতেছে না, এই জন্য চাইনি। বলে কী হয়েছে, মন খারাপ কেন? আমি বললাম মন খারাপ কেন আসলে কিভাবে তোমারে বলবো, না বলেও পারতেছি না, তুমি আমার টাকা দিতেছো, আমি পড়াশোনা করতেছি, আমাদের ভবিষ্যৎটা কি তুমি কি একটু আমাকে বলতে পারো? ও আমাকে বলে ভবিষ্যৎ? কিসের ভবিষ্যৎ? তুমি পড়াশোনা করবা, একটা ভালো চাকরি করবা, এরপর আমরা বিয়ে শাদী করবো, আমরা একসাথে থাকবো, এটা কি ভালো নয়? আমি বললাম তাও তোমার কথা ঠিক আছে, আমি বিয়ে শাদী করবো, একসাথে থাকবো, পড়াশোনা শেষ করব, তো এখন আসলে সাথে কি বলবো বুঝতে পারতেছি না। আসলে আমার মা আসছিল গতকালকে। পরে বলে তোমার আম্মা আসছিল, তোমার আব্বা আমরা তোমার সাথে কথা বলে না? আমি বললাম না, মা আসছিল,
এসে মা আমারে বললো আব্বা নাকি কোথায় আমার জন্য বিয়ে ঠিক করে ফেলছে। আমি নাকি নেশা টেশা করি, আব্বা কার কাছ থেকে শুনছে আমি ঠিকমতো পড়াশোনা করি না, আমি খারাপ হয়ে গেছি, এই জন্য আব্বু সিদ্ধান্ত নিচ্ছে আমাকে বিয়ে করাই দিবে। আমি যদি আব্বুর প্রস্তাবে রাজি না হই তাহলে আব্বু আমাকে ত্যায্য করাই দিবে। আব্বুর যত সম্পত্তি টম্পত্তি আছে আমার 2 বোন আর ভাইয়ের নামে লিখে দিবে, আমারই কিছুই দিবে না। আর আমি যদি আব্বুর প্রস্তাবে রাজি নাও হই মা আত্মহত্যা করে মারা যাবে, এভাবে আর আমাকে হোস্টেলে রাখবে না, আমাকে বাড়ি নিয়ে যাবে। ও তখন বলে তাহলে তুমি কি করতে বলতেছো, এখন কি করবা? আমি বললাম সাথী আমার কাছে একটা পথ খোলা আছে, এখন তুমি যদি ওই পথে যাও তাহলে আমাদের সব মানে খুব সহজেই সব কিছু সমাধান হয়ে যাবে, আমিও তোমাকে পেয়ে যাব, তুমিও আমাকে পেয়ে যাবা, আর কোনো ঝামেলা থাকবে না। আমাকে বলে তুমি বলো কি করতে পারি, কি করলে সব কিছু ঠিক হবে, আমি করব। আমি বললাম আমার একটা বড় ভাই আছে, আমার রুমে থাকে, কাশেম ভাই, তুমি তো চিনো? বলে হ্যাঁ চিনি তো। আমি বললাম ওনার তো ট্রাভেল এজেন্সি আছে, তা তো জানো? বলে হ্যাঁ জানি। আমি বললাম ওনার ট্রাভেল এজেন্সির মাধ্যমে ও সৌদিতে নার্স নিয়ে যাবে, মানে হসপিটালে নার্স নিয়ে যাবে। তো এখন তুমি যদি সৌদিতে কাশেম ভাইয়ের সাথে কাশেম ভাইয়ের ভিসা নিয়ে সৌদি আরবে নার্সিংয়ে চলে যাও, তাহলে তুমি ওখানে গিয়ে টাকা পয়সা ইনকাম করলা, ঠিকঠাক করলা, এর মাঝে আমি পড়াশোনা শেষ করে তোমার কাছে চলে আসবো, সো তোমার আর এরকম ঝামেলা হবে না। এটা বলাতেও সাথে সাথে ভাই রাজি হয়ে গেল। মানে কেন সাথে সাথে রাজি হয়ে গেল এটাই আমি বুঝলাম না। ওখানে ও যাবে, কি কাজ করবে না করবে, একটা মেয়ের তো কত ধরনের সমস্যা থাকে। ও মুহূর্তের মধ্যে বলে আলহামদুলিল্লাহ আমি রাজি, মানে 1 সেকেন্ডের মধ্যে। বাট আমি তখনও বুঝতে পারলাম না যে ও সাথে সাথে কেন রাজি হয়ে গেল। কেন সাথে সাথে রাজি হয়ে গেল তা শুনলে রীতিমতো আপনিও অবাক হয়ে যাবেন। এরপরেও ঠিক আছে, ও যখন রাজি হলো আমিও তখন বললাম ঠিক আছে তাহলে আমি তোমার পাসপোর্ট করার ব্যবস্থা করি, কালকে তুমি ডকুমেন্টগুলো নিয়ে আসো বা কালকের পরের দিন ডকুমেন্ট নিয়ে আসো। কাশেম ভাইরে বললাম কাশেম ভাই মক্কেল তো রাজি হয়েছে, সব কিছু তো ঠিক আছে, এখন তাহলে ওকে পাঠানোর ব্যবস্থা করি। কাশেম ভাই বলে হ্যাঁ সবই ঠিক আছে, তুমি আগে তার পাসপোর্ট করাও। কাশেম ভাই আমার টাকা দিল, সেই টাকা দিয়েই আমি তখন সাথীর পাসপোর্ট করাই নিলাম। সাথীর পাসপোর্ট সম্পূর্ণ হয়ে গেল। মোটামুটি পাসপোর্ট হয়ে যাওয়ার পরে এবার ভিসার বিষয় নিয়ে কথাবার্তা বলতেছি, সব কিছু ঠিকঠাক হলো, ওর ভিসা হয়ে গেল। এবং এর মাঝে অবশ্য কয়েকটা মাস সময় লাগছে এই ধাপে ধাপে কাজগুলো হতে। এর মাঝে কাশেম ভাই অলরেডি আমাকে 50,000 টাকা দিয়ে দিছে, অগ্রিম 50,000 দিয়ে দিছে, আর 2 লাখ টাকা পরে দিবে। তো যেদিন আমি ঢাকা আপনার চিটং এয়ারপোর্ট থেকে ওকে বিদায় করি, চিটং এয়ারপোর্ট থেকে বিদায় করি, ওই দিনই আমাকে আরও 50,000 দিয়ে দেয়। তাহলে হিসাব করলে আমি ওনার কাছে পাওয়া হচ্ছে আর 1.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা কন্ট্রাক্ট, প্রথমে 50 এরপরে 50 দিয়েছে, আর পাবো 1.5 লাখ। তো উনি আমারে বললো যে এই টাকাটা ও সৌদি আরবে আমার পার্টির হাতে পৌঁছতে গেলে আমি তোমার টাকাটা দিয়ে দিব। তো এইটা বলার পরেই তখন ও সৌদির চলে গেছে, এবং সৌদিতে যে পার্টি আছে, যে পার্টি ওকে রিসিভ করবে, ওই পার্টির হাতেও চলে গেছে। চলে যাওয়ার পরে এদিক দিয়ে কাশেম ভাই আমাকে বাকি 1.5 লাখ টাকাও দিয়ে দিল। তো বাকি 1.5 লাখ টাকাও দিল, আমি তখন 2.5 লাখ টাকা এক মুঠে পেয়ে গেলাম। এদিক দিয়ে সাথী তার পরিবারকে কি বলছে না বলছে আমি জানি না, কারণ আমার তো আর গ্রামের সাথে কোনো সম্পর্ক নাই, আমি তো আর গ্রামে যাই না, গ্রামে কারোর সাথে আমার কোনো কথাবার্তা নাই। আমি আমার মতো করে তো ধরেন আপনার এখানে ভালোই আছি, আমার জায়গায় আমি খুব ভালোই আছি, গ্রামেও যাই না, গ্রামের সাথে কথাও বলি না, এবং কারোর সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, কোনো যোগাযোগ নাই। এবং এমন করতে করতে একটা পর্যায়ে দেখা গেল কি, ও যখন সৌদি আরবে চলে গেল আমাকে কাশেম ভাই টোটালি পেমেন্ট দিয়ে দিল 2.5 লাখ টাকা। আমি তো ভাই ওই টাকা দিয়ে মজা মাস্তি করে চলতেছি, নেশা করতেছি, কক্সবাজার যাইতেছি, সেন্ট মার্টিন যাইতেছি, সুন্দরবন যাইতেছি, ঘুরতেছি ফিরতেছি, অন্য অন্য মেয়েদের সাথে থাকতেছি। বেশি সময় লাগে নাই, প্রায় 5 থেকে 6 মাসের মাথায় আমার টাকাগুলো শেষ হয়ে গেছে, সম্পূর্ণ টাকা শেষ। 5-6 মাসের মাথায় আমার কাছে আর কোনো টাকাই নেই। এখন আমি নেশার টাকা আর পাই না, কারণ সাথী তো সৌদিতে চলে গেছে, ওর সাথে তো আমার কোনো যোগাযোগ নাই, ওর পরিবারেরও কোনো যোগাযোগ নাই। তো এখন আমাকে টাকা কে দিবে? আমি তখন আর টাকা পাই না, টাকা না পাই শেষ পর্যন্ত আমাকে ম্যাচ থেকে বের করে দিল। যে ম্যাচে থাকতাম ওই ম্যাচ থেকে বের করে দিল। 7-8 মাস হয়ে গেছে, আমার কাছে আর টাকা পয়সা নেই, নেশা করতে পারি না। এই 7-8 মাস পরে আমি বাড়িতে গিয়ে উঠছি। বাড়িতে উঠার পরে এর মাঝে তো এতগুলো বছর কেটে গেল, আমার পরিবার আমার কোনো খবর নেই। আমি কোথায় আছি, কেমন আছি, বেঁচে আছি কি মরে গেছি, তারা আর কোনো কিছু আমার খবরও নেই, আমাকে জানতেও চেষ্টা করে যে আমার কী অবস্থা। তো দেন আমি তখন চলে আসি এই জায়গায়, এবং বাড়িতে আসার পরে চলতে পারতেছি না, খুব একটা সমস্যার ভিতরে আছি, এর কোনো সমাধান পাই না। এমন করতে করতে হঠাৎ করে একদিন সাথীদের বাড়ির দিকে গেলাম। অনেকদিন নেশা টেশা করতে পারি না, আম্মু আমার টুকিটাকি টাকা দিল, ওইটি দিয়ে টুকিটাকি করতেছি। সাথীদের বাড়ির দিকে যাই দেখতেছি সাথীদের বাড়িতে কেউ নাই, ওদের বাড়ির মধ্যে কেউ নেই, বাড়িটা পুরো খালি। বাড়িটা যখন পুরো খালি দেখলাম তখন এখানকার কিছু লোকের জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, সাথীদের বাড়িতে কেউ নাই কেন, সাথী এবং ওর পরিবার ওরা কোথায়? একজনে বলতেছে সাথী তো কই জানি চলে গেছে, ওর কোনো খবর নাই, আর ওর বাবা মা বাড়ি থেকে পালাইছে।
আমি তখন বললাম, তার বাবা মা বাড়ি থেকে পালাবে কেন, কী হয়েছে? বলতেছে সাথী সমিতি থেকে লোন করছিল, সাথী সমিতি থেকে লোন করে এবং লোন করার পরে ওই লোনের টাকা সাথীর বাবা মা পরিশোধ করতে পারে নাই। সমিতির লোকেরা প্রতিদিন ওদের বাড়িতে আসে, ঘরবাড়ি ভাঙাভাঙি করে এবং সাথীর বাবাকে ধরে নিয়ে যায়। খুব ঝামেলার ভিতরে ছিল। দেন একটা পর্যায়ে সাথীর বাবা এখান থেকে তার এক মেয়ে আর তার ওয়াইফকে নিয়ে উনি চলে যায়। সাথীর তো কোনো খবর পাওয়া যায়নি। আমি বললাম, সাথী লোন করলো কেন, লোন করলো মানে কী কারণে করলো? বলে জানি না, একটা সময় ওর বাবার সাথে চিল্লাচিল্লি করতেছিল গরু বিক্রি করবে। ওর বাবা গরু বিক্রি করতে দেয় না, ও গরু বিক্রি করার জন্য চাইতেছিল, তোর বাবা গরু বিক্রি করতে দেয় নাই। পরে ও সমিতি থেকে লোন তুলে টাকা দিয়ে জানে কি করে, এবং এরপরে ওদের ওই গরুটা মারা যায়। মাস তিনেক পরে গরুটা মারা যায়। গরুটা মারা যাওয়ার পরে ওই ব্যাংকে লোন দিতে পারতেছিল না। ও আবার রাতের বেলায় আপনার বিভিন্ন ধরনের কাজ করতো, যেমন হাত পাখা, তারপরে বালিশ, তারপরে এইটা ওইটা বানাইতো রাতের বেলায়। এগুলো বানাইয়া গ্রামে গ্রামে বিক্রি করতো, বিক্রি করে নিজেও চলতো, পরিবারও চালাইতো, আবার মাসে মাসে ওই ব্যাংকে লোনও দিত। তো এখনও হঠাৎ করে বাড়ি থেকে উদা হয়ে গেল, এবং বাড়ি থেকে উদা হয়ে যাওয়ার পরে ওর বাবা মা তো আর লোন চালাইতে পারে না। শেষ পর্যন্ত ওর বাবা মাই বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওর বোন টোন যা আছে সবাইকে নিয়ে ওর বাবা মা বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। আমি তখন বুঝতে পারলাম যে আসলে যে সাথী আমাকে টাকা দিয়েছে মোবাইল ফোন কেনার জন্য, আসলে গরু বিক্রি করতে পারে নাই, ওর বাবা মাকে গরু বিক্রি করতে দেয় নাই, যার জন্য ও সমিতি থেকে লোন উঠায় এবং ওই লোনের টাকাটা দিয়ে আমাকে মোবাইল ফোনটা কিনে দেয়। আর সেকেন্ডলি ও যে মাসে মাসে আমাকে টাকা দিত, যে টাকা দিয়ে আমি নেশা করতাম, সেই টাকার সাথে রাতের বেলায় আপনার হাত পাখা সহ বিভিন্ন ধরনের কাজ করতো, যেগুলো করে ও টাকা ইনকাম করতো, বিক্রি করতো। আর এরপরেও মাসে মাসে শর্ট পড়ে গেলে সমিতি থেকে আবার উল্টা টাকা উঠাইতো, উল্টা টাকা উঠে তারপর আমাকে দিত। লোন, সুদে, আসলে সব কিছু মিলে অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়, যার কারণে একটা পর্যায়ে ওর বাবা মা মানে বাড়িঘর ছেড়েই চলে যায়, কারণ এত টাকা ব্যাংকে লোন দিতে পারতেছিল না। আমি তখন বুঝতে পারলাম যে কেন সাথীকে বলা মাত্রই সাথী সৌদি যাওয়ার জন্য রাজি হয়ে গেল। সাথী ভেবেছিল যে ওর তো অনেক টাকার ঋণ হয়ে গেছে, বাংলাদেশে থেকে তো এই ঋণও পরিশোধ করতে পারবে না, এই ঋণ বাংলাদেশে থেকে পরিশোধ করা ওর পক্ষে সম্ভব নয়, যার জন্য ও বুদ্ধি খাটিয়ে চালাকি করে আমি যখন ওকে বললাম চলে যাওয়ার জন্য, ওর সাথে সাথে রাজি হয়ে গেছে। ও ভেবেছিল সৌদি আরবে গেলে হয়তো তার বাবা মাকে সে ঋণ মুক্ত করতে পারবে, তার বাবা মা হয়তো ঋণ মুক্ত হবে, আমি হয়তো ঠিকমতো পড়াশোনা করতে পারবো, এবং আমি পড়াশোনা করে হয়তো একদিন তাকে বিয়ে করতে পারবো। এরকম চিন্তা ভাবনাটাই তার মাথায় ছিল। কিন্তু ওর জীবনে যে এরকম একটা ঘটনা আসবে ও তো এটা বুঝতেও পারে নাই। হঠাৎ করে আমার ভিতরে তখন বিবেকটা নাড়া দিয়ে উঠলো, মানে হঠাৎ করে ওই জায়গাটায় আমার ভিতরে কেন জানি আমার কলিজাটা কেঁপে উঠলো যে আমি এটা কি করলাম। আমি তো আসলে কোনো মানুষের কাতারে পড়ি না, আমি তো আসলেই কোনো মানুষের কাতারে পড়ি না, আমি তো আসলে মানুষরূপী একটা পশু, আমি তো আসলে মানুষরূপী একটা অমানুষ। আমি এই কাজটা কেমনে করলাম, আমি এই কাজটা কীভাবে করলাম ভাই? তখন আর মানে নিজেকে নিজে ধরে রাখতে পারি নাই, আবেগে আপ্লুত হয়ে গেলাম, কান্নাকাটি করতে শুরু করলাম, প্রচুর ইমোশনাল হয়ে গেলাম, এবং সিদ্ধান্ত নিলাম যে না, আমি যেটা করেছি এটা আমি মহা অন্যায় করেছি, এর থেকেও বড় অন্যায় আর অপরাধ পৃথিবীতে কিছু হতে পারে না। আমি সাথীর বাবা মাকে খুঁজে বের করব। আমি তখন সাথীর বাবা মাকে খুঁজে বের করার জন্য চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোথাও আমি সাথীর বাবা মাকে খুঁজে পাই না। না পাওয়ার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম আমি কাশেম দালালের সাথে কথা বলে আমি সাথীকে সৌদি থেকে নিয়ে আসব। সৌদি থেকে এনে আমি সাথীকে বিয়ে করব, এবং এরপরে আমি প্রয়োজনে মাঠে ঘাটে কাজ করে হলেও সাথীর পরিবারের ঋণ আমি পরিশোধ করব। ওই সময় নেশা তখন ভুলেই গেছি, মানে এতটাই ডিপ্রেশনে পড়ে গেছি, বিবেক এমনভাবে আমাকে নাড়া দিয়ে বসছে যে আমি নেশার কথাই ভুলে গেছি, যে আমি আর কখনো নেশাই করব না। আমি সাথীর বাবা মাকে তখন হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি, ওদের আত্মীয় স্বজনদের বাসায়, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় আমি খুঁজতেছি, কিন্তু আমি ভাইয়ার সাথীরে কোথাও খুঁজে পেলাম না। সাথীকে আর কোথাও খুঁজে পাওয়া গেলই না, সাথী নাই, এবং সাথী পুরো উধাও। ও কোথায় চলে গেল, ওটা কোথায়, ওরে আর আমি পাই না। তখন আমি একরকম মন খারাপ করি, কান্নাকাটি করি, এবং আমার পরিবারকে তখন আমি বলি আমি কী করতে পারি। আমি কাশেম দালালের কাছে যাই, এবং একটা পর্যায়ে কাশেম দালালের কাছে 1 বার 2 বার 3 বার 4 বার এরকম যাওয়ার পরে হঠাৎ করে কাশেম দালাল করলো কি, সৌদি আরবে চলে গেছে। ওনার যে ট্রাভেল এজেন্সি ছিল ওইটা বন্ধ করে উনি হঠাৎ সৌদি আরবে চলে গেছে। ওনার বন্ধুবান্ধবের সাথে কথাবার্তা বলে জানতে পারে উনি সৌদি আরবে। তো ওনার সাথে আমার যখন কথা হতো, মানে কথা বলতাম, উনি বলে আমি সৌদিতে চলে আসছি। আমি যখন বলতাম ভাই সাথী কই, বলে সাথীর কথা বাদ দে, তুই সাথীর বিক্রি করে দিছিস, সাথীর আমি এখন সাথীর খুঁজবি কেন, সাথী নাই। তো আমি জানতে পারলাম উনি যেই মেয়েগুলোকে সৌদিতে নিয়ে গেছে ওই মেয়েগুলোকে একটা বাসার মধ্যে রাইখা
ধরেন একটা ফ্ল্যাট ভাড়া করে ওইখানে রেখে বিভিন্ন আরবি সহ বিভিন্ন দেশীয় লোকদের কাছে মেয়েগুলোকে বিক্রি করে। তা শুধু বাঙালি নয়, বিভিন্ন দেশের মেয়েরা আছে, ওখানে উনি এগুলোকে দিয়ে খারাপ কাজ করায়। তো আমি তখন কাশেম ভাইকে বলি, কাশেম ভাই যেমনি পারেন আপনি সাথীরে পাঠিয়ে দেন, আমি আপনার টাকা ম্যানেজ করে দেবো, আমি চুরি করে পারি, প্রয়োজন আমার একটা কিডনি আমি বিক্রি করবো, এর কিডনি বিক্রি করে হলে আমি কাশেম ভাইয়ের টাকা দিব, কাশেম ভাই যদি সাথীরে দিয়ে দেয়। কিন্তু কাশেম ভাই কোনোভাবেই সাথীকে দিতে রাজি নাই। ওনার কথাই একটা, সাথী কয়েছে উনি জানেই না, মানে সাথীর কোনো অ্যাড্রেস উনি আমাকে দেয় না। আমি তখন পাগলের মতো হয়ে রইলাম, ঘরের মধ্যে বসেই কান্নাকাটি করে, খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, এক অন্যরকম অবস্থার মধ্যে চলে গেলাম। একদিন আমার মা এসে আমাকে বলতেছে, ইয়াসিন এভাবে কি আর তোর জীবন কাটবে বাজান? এভাবে কি আর জীবন কাটবে? তুই কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছিস, কিছু করবি? আমি বললাম, মা কী সিদ্ধান্ত নিব, আর কি করতে বলতেছো তুমি আমাকে? আমার তো কোনো কিছু করার নাই, আমি কি করবো এখন বলো? আমি আর কি করব বলো, আমার তো সবই গেল। আমার মা তখন বলে, বাজান রে একটা কথা বলি শুনবি? আমি বললাম বলো। মা আমারে বলে, তুই বিদেশ চলে যা। আমি বললাম, বাহ, এটা তুমি কি বললা, বিদেশ চলে যাব? মা বলে, হ্যাঁ তুই বিদেশ চলে যা, আমি তোর মামাদের সাথে কথাবার্তা বলে তোর ইউরোপের একটা ভালো দেশে পাঠিয়ে দিই, ইতালি, ফ্রান্স বা ওইদিকে কোথাও পাঠিয়ে দিই। আমি তখন বললাম যে ঠিক আছে তুমি যাও, আমি পরে জানাবো। মারে বিদায় করে দেওয়ার পরে হঠাৎ আমার মাথায় আসলো আমি সৌদি আরবে যাব, আমি সৌদি আরবে কাশেম দালালের কাছে যাব, এবং যেমনি পারি কাশেম দালালের ধৈর্য আমি সাথীরে রক্ষা করব, আমি সাথীর আগে বের করব, পরেরটা পরে। তখন আমি মায়েরে বললাম যে মা, তুমি যদি আমার বিদেশ পাঠাইতেই হয় তবে ইউরোপে না পাঠাইয়া আমার তুমি মিডল ইস্টে পাঠাও, আমি সৌদি আরবে যাব। আমার ছোটো ভাই তখন আম্মারে বলতেছে, আম্মা তোমার ছেলের মাথা মনে হয় পুরোই খারাপ হয়ে গেছে, মানুষ স্বপ্ন দেখে ইউরোপে যাওয়ার আপনার যুক্তরাষ্ট্রে যাওয়ার, আর তোমার ছেলে স্বপ্ন দেখে সে হচ্ছে গিয়ে তোমার মিডল ইস্টে যাবে। মিডল ইস্টে কেউ ইচ্ছে করে যায় নাকি? আমার ভাই আমারে বলতেছে। আমি বললাম, তুই পাকনামি করিস না, আমি যাব আমার ইচ্ছা, তুই এমন করতেছিস কেন? এইসব নিয়ে তো তোর কথা বলার দরকার নেই। মা যদি তুমি আমাকে পাঠাইতেই হয় তবে তুমি আমাকে মিডল ইস্টে পাঠাও, আমি সৌদি আরবে যাব। এটা বলার পরে মা তখন আব্বাকে জানাইলো। আব্বা বলে, আলহামদুলিল্লাহ, তাহলে তো তোমার ছেলে ভালো হয়ে গেছে, যে ইচ্ছে করে সৌদি আরবে যেতে চায় সে তো আর খারাপ নাই। আমার ছেলে তো পুরো কলিজা টুকরা ছেলে হয়ে গেছে, এরকম ছেলে তো আর জগতে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওকে সৌদি আরবে পাঠাবো। মুহূর্তের মধ্যে আব্বা আমার পাসপোর্ট করাইলো, এবং পাসপোর্ট করিয়ে সব কিছু ঠিকঠাক করে আমাকে সৌদি আরবে পাঠাবে। তা আব্বুর কথাবার্তা মোতাবেক আমাকে তখন আব্বু কী করলো, ভিসা টিসা সব কিছু ঠিকঠাক করতে অনেক সময় লাগলো। এর মাঝে সাথী কিংবা সাথীর পরিবারের কারোই কোনো খোঁজখবর আমি পেলাম না। আমাকে আব্বু তখন সৌদি আরবে পাঠিয়ে দিল, আমি সৌদি আরবে চলে গেলাম। সৌদি আরবে যাওয়ার পরে আমি এই কাশেম দালালের ঠিকানা খুঁজে বের করি। আমার আব্বা আমাকে যেখানে কাজ দিছিল আমি কিন্তু ওখানে কাজ করি নাই, কোম্পানি আমাকে নিয়ে গেছে, আমাকে আকামা করে দিবে। আমি আকামা না বানায়া, মানে আমার লেবার কার্ড না বানাই আমি ওখান থেকে ভাইগে গেছি। ভাইগে গিয়ে আমি ডাইরেক্ট কাশেম দালালের মানে যে বিল্ডিংয়ে থাকে ওই বিল্ডিংয়ে গিয়া ওনার পা ধরে ধরে কাঁদতে শুরু করছে, মানে চিৎকার করে কাঁদতেছি ভাই। মানে ওনার অ্যাড্রেস খুব কষ্টে ম্যানেজ করি, ওখানে গিয়ে আমি ওনার ধরি। ধরার পরে বললাম, ভাই আপনি যেমনি পারেন আমার সাথীরে আমার কাছে দিয়ে দেন, আমি সাথীরে নেওয়ার জন্য আসছি, আমি সাথীকে নিয়ে বাংলাদেশে যাব, আপনি আমার সাথীরে দিয়ে দেন। উনি আমার বলে, তুমি সাথীরে ভাই বিক্রি করছো, এখন আমি সাথীকে দিব কেন? আমি বললাম, ভাই আমি সাথীরে বিক্রি করছি তা ঠিক আছে, কিন্তু আপনি আমারে বলেন, আপনি আমার 2.5 লাখ টাকা দিয়েছেন, প্রয়োজন আমি সারা জীবন আপনার গোলামি করব, আপনি আমাকে যেই কাজ দেবেন আমি সেই কাজ করব, প্রয়োজন আমি আমার কিডনি বিক্রি করব, এরপরও আমি আপনার কাছে পা ধরে অনুরোধ করি, ভাই আপনি আমার সাথীরে দিয়ে দেন, আমি সাথীরে নিয়ে দেশে চলে যাব। আমি এই দেশে আর থাকবো না ভাই, আমি এই সৌদি আরবের মাটিতে আসছি শুধুমাত্র সাথীরে নিয়ে যাওয়ার জন্য, আমি সাথীকে নিয়ে চলে যাব। ভাই আপনার কাছে অনুরোধ করে বলি, আপনি আমার সাথীকে আমাকে দিয়ে দেন। উনি আমাকে বলতেছে, ইয়াসিন এগুলো ছেলে খেলা না, এগুলো ছেলে খেলা না, তুমি যা বলতেছো তাই হয়ে যাবে, তুমি বললেই হবে আমি তোমাকে সাথীকে দিয়ে দেবো, তুমি সাথীকে নিয়ে চলে যাবা, এই বিষয়টা তো সহজ না ভাই, এটা সম্ভব না। আমি তখন কান্নাকাটি করতে শুরু করি ওনার হাতে পায়ে ধরে, ইয়াসিন ভাই কাশেম ভাই আপনি চাইলে পারবেন, আপনি চাইলে পারবেন। ওনার বিল্ডিংয়ের সামনে দাঁড়ায় থাকি, উনি যে মেয়েগুলোকে কোথায় রাখছে ওইটা কিন্তু আর আমি জানি না, জানি উনি মানে অনেকগুলো মেয়ের এক বিল্ডিংয়ে রাখছে, ওখানে রেখে মেয়েগুলোকে দিয়ে খারাপ খারাপ কাজ করায়, এরকম আমি খবর জানি, কিন্তু কোথায় রাখছে কোন জায়গায় রাখছে এগুলো কিন্তু আর আমি জানতাম না। না জানার পরে এই ধরনের আমি আমার মতো করে পড়ে আসি, এই জায়গার ভিতরে কান্নাকাটি করতেছি, কাশেম ভাইয়ের কাছে হাতে পায়ে ধরতেছি, ভাই আপনি দেন। এভাবে 15 থেকে 20 দিন কেটে গেল, খাওয়া নাই দাওয়া নাই, রাস্তায় রাস্তায় ঘুরি, কান্নাকাটি করি, ওনার কাছে যেমন অনুরোধ করি, ভাই আপনি সাথীরে আনিয়ে দেন। এখানে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, কিন্তু সেটা হচ্ছে সাথীকে যখন আমি সৌদি আরবে পাঠাই, সাথী কিন্তু সৌদি আরবে বলছিল যে ও যাবে কিন্তু আমাকে বিয়ে কইরা, এটা কিন্তু আমার তখন বলতে মনে ছিল না। সাথে কিন্তু সৌদি আরবে যাওয়ার আগে আমার বিয়ে করে কিন্তু আমাদের কোনো কাবিন হয় না, শুধু মানে আপনার চট্টগ্রামের যে মাজার আছে গরিবুল্লাহ শাহ মাজার,
ওই মাজারে গিয়ে সাথী একজন হুজুরের মাধ্যমে আমাকে কলমা করে বিয়ে করে। ও বলছিল সৌদিতে যাবে কিন্তু বিয়ে করে যাবে। তা আমি ওর শর্ত না, আমাকে এমনি বলছিল, আমি রাজি হয়েছি। পরে বিয়ে করে ও সৌদিতে গেছে কিন্তু, তো সই হিসেবে কিন্তু আমার বউ। তা আমি বারবার কাশেম ভাইরে বলতাম। পরে কাশেম ভাই আমারে বলে, তা আমার একটা শর্ত আছে, যদি এই শর্তটা মানতে পারিস তাহলে যা, এই মেয়েটার আমি তোকে দিয়ে দিব, তুই আমার কোনো টাকা দেওয়া লাগবে না। আমি বললাম, ভাই আপনি আমার যেই শর্ত দেন আমি সেই শর্ত মানতে রাজি আছি, আমি আপনার শর্ত মানতে রাজি আছি ভাই, আপনি বলেন কী করতে হবে, কি করলে আপনি আমার সাথীরা আমার দিয়ে দিবেন। উনি বললেন, শর্তটা হচ্ছে খুব সহজ, আমার বউ নাম হচ্ছে জেসমিন, জেসমিন হচ্ছে আমার বউ, আর আমার 2টা মেয়ে আছে। তাই আমি বললাম হ্যাঁ। উনি বলে, আমার বউটা একটু উরুচণ্ডী, মানে একটু খারাপ মেয়ে, কিন্তু ওর খারাপই আমি কখনো ধরতে পারি না। ও যে খারাপই করে আমি কোনো ওরে ধরতে পারি না। ও আমার সামনে ফেরেস্তা, কিন্তু ভিতরে ভিতরেও খুবই খারাপ। আমি ওর ফেসবুক আইডিটা তোরে দিব, প্রয়োজন ওর ফোন নাম্বারটাও দিব। তুই যদি কোনোভাবে আমার বউর সাথে প্রেম কইরা আমার বউরে ঘর থেকে ভাগায় নিতে পারিস, তাহলে আমি সাথীরে তোরে দিয়ে দিব। আমি বললাম, ভাইটা আপনি কেমন কথা বলেন, আপনার বউর সাথে আমি প্রেম কইরা আপনার বউরে আমি ঘর থেকে ভাগায় নিয়ে যাব, তাই এরপরে আপনার বউয়ের কী হবে, আর আমি সাথীরেও বা কেমনে বিয়ে করব, বা সাথীর সাথে আমি কেমনে থাকবো। উনি আমাকে বলে, আরে বেটা, আমার বউর শুধু একটা কলঙ্ক দিবি, আমার বউর সাথে কিছু ফেসবুকে চ্যাটিং নিবি, মানে কিছু এক্সকিউজ আমাকে দিবি, যেগুলো দিয়ে আমি আমার বউকে ছেড়ে দিতে পারবো। ধর তুই আমাকে কিছু জিনিস দিলি, তোর বউ, আমার বউর সাথে তোর কোনো খারাপ সম্পর্ক আছে এরকম কোনো কিছু আমাকে দিলি, আমি এগুলো আমার শ্বশুর শাশুড়িকে দেখাইয়া, আমার বাপ মারা দেখায় একটা বদনাম দিয়া আমি আমার বউরে আমার ঘর থেকে বিদায় করতে চাই। তাই বললাম যে আপনি আপনার বউরে আপনার ঘর থেকে কেন বিদায় করতে চান, তার কারণ কি? উনি আমাকে বলে, এত কেনর উত্তর আমি তোকে দিতে পারবো না, আমি যা বলেছি তাই, আমি আমার বউকে আমার ঘর থেকে বিদায় করতে চাই, আমি চাই আমার বউ আমার ঘর থেকে চলে যাক। আর তুই যদি আমাকে এই উপকারটা করতে পারিস, তোর মাধ্যমে যদি আমি আমার বউকে আমার ঘর থেকে বের করতে পারি, তাহলে যে আমি কথা দিলাম আমি সাথীরে তোরে দিয়ে দিব। আমি বললাম, ভাই আমি পড়ে রয়েছি সৌদি আরবে, আপনার বউ হচ্ছে চিটংয়ে বাংলাদেশে, আমি ভাই কেমনি আপনার বউরে ঘর থেকে বের করবো, এটা কেমনি সম্ভব? উনি তখন আমার বলতেছে, তুই ওর সাথে প্রেম করবি, ওর সাথে প্রেম ভালোবাসা করবি, এবং প্রেম ভালোবাসা করে ওর ঘর থেকে পাগল বানায় বের করে নিয়ে যাবি, বের করে নিয়ে তুই ছাড়িয়ে দিবি। এরপর আমি আমার সাথীরে মানে তোর সাথীরে তোর দিয়ে দিব। এরপরে আমার যে টার্গেট আছে আমি টার্গেট পূরণ করবো। আমি তোরে খুলিয়ে বলি, আমি সৌদিতে আর একটা বিয়ে করছি, আমার এই বউটারে যদি আমি ঘর থেকে বিয়ে করতে পারি, তাহলে আমার সৌদির বউটারে নিয়ে আমি আমার পরিবারে উঠবো, এই হচ্ছে কথা। তো লাস্ট পর্যন্ত আমি ওনার প্রস্তাবে রাজি হলাম যে ভাই ঠিক আছে, আপনার প্রস্তাবে আমি রাজি। পরে আমি ওনার ঘরে থাকতে শুরু করলাম। উনি আমাকে ওনার বউয়ের ইমো নাম্বার দিল, ওনার বউয়ের ফেসবুক অ্যাকাউন্ট দিল। পরে আমি তখন ফেসবুকে ওনার সাথে প্রথমে মেসেঞ্জারে কথাবার্তা বলি, হাই হ্যালো মেসেজ করি। আমার আবার ফেসবুকে আমার প্রোফাইলে প্রচুর সুন্দর সুন্দর ছবি ছিল, আমার দেখতে শুনতে আমি খুব ভালো ছিলাম, অনেক ছবি দেওয়া আছে। তো ওনার বউকে পটাইতে আমার খুব বেশি দিন সময় লাগে নাই, অল্প কয়েকদিনের ভিতরে ওনার বউ মোটামুটি আমার উপরে পটে গেছে। কথাবার্তা বলতাম মেসেঞ্জারে, হাই হ্যালো বলতাম। আপনি তো ওনার বউ আবার ফেসবুকে প্রচুর ছবি পোস্ট করতো, প্রতিদিন 3টা-4টা করে ছবি পোস্ট করে, এবং দেখতে শুনতে উনি মোটামুটি ভালোই ছিল, খারাপ না। তো এরকম ছবি পোস্ট করে, দেখতে শুনতে সুন্দর। একটা পর্যায়ে আমার ভিতরে ওনাকে মানে ওরকম করে ওনার সাথে আমি ফেসবুকে সেটিং করতে 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 করতে, আমি যে সৌদিতে এটা কিন্তু ওনাকে বলি নাই, আমি বাংলাদেশেই বলছিলাম। পরে আমি এরকম করতে করতে দেখলাম যে উনি আমার উপরে পটে গেছে। মেসেজে অনেক মানে ডকুমেন্ট আমি নিয়ে ফেলি, ওগুলো আবার কাশেম ভাইকে দিই। এবার উনি আমার সাথে দেখা করতে চায়। আমি কাশেম ভাইরে বললাম, আমি কিন্তু তখন কাশেম ভাইয়ের রুমেই থাকতাম, একই রুমে থাকতাম, ওনার সাথেই থাকতাম। আমার খাওয়া দাওয়া থেকে যা কিছু সবই উনি আমাকে দিত, আমার খাওয়া দাওয়া উনি করাইতো, আমার হাত খরচার টাকাও নিত, ওনার বউর সাথে কথা বলার জন্য যে মোবাইল বিল তাও উনি আমাকে দিত, মানে সবই উনি আমাকে দিত। এরকম করতে করতে ওনার বউরে আমি পরিপূর্ণভাবে পটাই ফেলি, ওনার বউ পুরো আমার আয়ত্তে চলে আসে। ওনার বউ যখন আমার আয়ত্তে চলে আসে, আসার পরে আমি তখন কাশেম ভাইরে বললাম যে কাশেম ভাই, এখন আপনার বউ আমার সাথে দেখা করতে চায়। কাশেম ভাই বললে, চল তুই ঢাকায় তুই ইয়াতে যা, চল তুই আমার সাথে ইয়েতে যাবি, সৌদিতে যাবি, দেশে যাবি। এরপরে আমার বউরে একটা হোটেলে ডাকবি, ওই হোটেলে আমার বউরে আমি ধরাই দিব। পরে আমি বললাম, ভাই আপনি এটা কী বলতেছেন, আপনি যদি চলে যান তাহলে আমি সাথীরে কেমনে পাবো? উনি বল, আচ্ছা ঠিক আছে যা, তুই বাংলাদেশে যাবি, বাংলাদেশে গিয়া একটা হোটেলে আমার বউরে ডাকবি, কোন হোটেলে ডাকবি সেই হোটেলের অ্যাড্রেস আমাকে দিবি, তুই আমার বউর ওই হোটেলে ঢুকাইবি, ঢুকানোর পরে আমি তোর উপরে বদনাম দিয়ে আমার বউরে আমি ছেড়ে দেবো, এদিক থেকে বাংলাদেশ থেকে মানে সৌদি থেকে আমি সাথীরে তোর জন্য পাঠিয়ে দিব। আমি বললাম, ভাই আপনি যে পরে সাথীরে দিয়ে দিবেন এটা আমি কেমনি বিশ্বাস করব? উনি আবার বলে, এই বিশ্বাসটা আমার উপরে রাখ, আমি তো তোর কাছে 2.5 লাখ টাকা দিছি, ওই টাকাও তো আমি আর ফিরে পেতে চাই না, বাট আমি তোর জন্য এই কাজটা করবো, এই বিশ্বাসটা ভাইয়ের উপরে রাখ। তো এখন ওনাকে বিশ্বাস করা ছাড়া তো আমার কাছে আর কোনো পথ খোলা নেই, কারণ ওনাকে অবিশ্বাস করেও আমি কিছু পাবো না, বিশ্বাস করে হয়তো কিছু পেতে পারি।
তারপরে আমি ওনার কথা বিশ্বাস করলাম যে ভাই ঠিক আছে, আপনি যদি বলেন আপনি এটা করবেন তাহলে আমি রাজি আছি, আমি দেশে যাব। তখন আমি কাশেম ভাইরে বললাম, কাশেম ভাই আমি দেশে কেমনে যাব, আমার তো কোনো কিছুই নেই, আমি তো পুরো খাল্লি বাল্লি। উনি আমার বলে আমি তো সব ঠিক করে দিয়ে তোর দেশে পাঠাইতে আসি। অল্প কয়েকদিনের ভিতরে উনি আমার ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক করে আমার দেশে পাঠায়। আমি তখন সৌদি থেকে বাংলাদেশে যাই। বাংলাদেশে যাওয়ার পরে ওনার ওয়াইফ জেসমিনের সাথে ফোনে কথাবার্তা বলি। ফোনে কথাবার্তা বলার পরে কাশেম ভাইরে বলি যে কাশেম ভাই আমি হোটেলে ডাকতেছি, অমুক হোটেলে ও ভাবি আসবে আগামী দিন সকাল 10টায়। তো এই ভাবি নাকি আবার কাশেম ভাইরে বলছে যে উনি ডাক্তারের কাছে যাবে, এই কথা বলছে। বইলা হোটেলে আসছে এবং হোটেলে আসার পরে ভাবি হোটেল রুমে ঢুকছে। আমি তখন নিচে কাশেম ভাইরে ফোন দিলাম, কাশেম ভাই আপনার বউ তো হোটেল রুমে ঢুকছে, আমি এখন কি করব? কাশেম ভাই আমার বলে হোটেল রুমে ঢুকে গেছে, বলে ঢুকে গেছে। বলে তুই যাই ঢুক। আমি বললাম ভাই আমি যাই ঢুকবো এখানে? বলে তুই যাই ঢুক, তুই ওখানে ঢুইকা ডাইরেক্ট আমার ভিডিও কল দিবি। তুই ওই হোটেল রুমে ঢুকবি, ঢুকে আমার ভিডিও কল দিবি, ভিডিও কল দিয়ে তোর মানে বলবি যে ভাই দেখেন আপনার বউ এই হোটেলে আসছে আমার সাথে দেখা করার জন্য, আর এগুলো আমি স্ক্যান রেকর্ড করবো এবং স্ক্যান রেকর্ড কইরা আমি ওর নামে বদনাম দিয়ে ওরা আমি ছেড়ে দিব। যা তুই এটা যা, এই হোটেল রুমে যা এটা স্ক্রিনশট নিবি, অথবা আমার বউয়ের একটু জড়াই ধরবি, ধরে একটা ছবি নিবি, এরপরে তুই স্ক্রিনশটগুলো মানে এগুলো আমার ভিডিও কল দিবি, আমি স্ক্যান রেকর্ড করবো, অথবা আমার বউয়ের সাথে সরাসরি হোটেল রুমে একটু ভিডিও করে আমার পাঠিয়ে দিবি, যা। পরে আমি বললাম যে ভাই আমার ভয় লাগতেছে। উনি বলে তুই যা, আমার ভিডিও কল দিতে না পারলেও ওইখানে গিয়ে তুই আমার বউয়ের সাথে কিছু খারাপ ভিডিও করে এগুলো আমার দে। ওনার প্রস্তাবে রাজি হয়ে আমি তখন রুমে ঢুকলাম। রুমে ঢোকার পর দেখি উনি বসে আছে। উনি আমাকে দেখে বলতেছে বাহ তুমি তো দেখতে মোবাইলে যেমন ছিল বাস্তবেও তেমন। এই বলে উনি আমাকে ওখানে জড়াই ধরছে। জড়াই ধরে উনি আমার সাথে ওই ধরনের কাজ করতে চায়। পরে আমি বললাম যে ভাবি দেখেন আমার ইচ্ছা নাই, মানে ওনার কাছ থেকে সরার চেষ্টা করুন, তারপরেও করতেছে। হঠাৎ করে ভাই ওই দরজার মধ্যে কে জানি সে ধাক্কাইতে শুরু করছে। দরজা ধাক্কাইতে আসছে, আমি তখন উঠলাম। উঠার পরে দরজা খুললাম, খুলে দেখি যে অনেকগুলো লোক, মুরব্বী আছে, আরও কয়েকজন লোক আছে, মোটামুটি সবাই এখানে। এবং জেসমিন তখন ওদেরকে দেখে মানে মুখ লুকিয়ে ফেলতেছে। পরে এখানেই কয়েকটা ছেলে আমার ধৈর্যা ঘুষি টুসি মাইরা বলো তোর আব্বার ঠিকানা দে, ফ্যামিলি ঠিকানা দে। পরে আমি মাইরের জ্বালা সহ্য করতে না পারি আমার আব্বার ফোন নাম্বার দিলাম। আব্বার ফোন নাম্বার দিছি, আমার পরিবারের ফোন নাম্বার দিছি। বিকেলবেলা ওই হোটেলে আমার আব্বা আম্মা, আমার পরিবারের অন্য মানুষগুলো এবং জেসমিনের পরিবারের অন্য মানুষগুলো নিয়ে আসছে। জেসমিনকে এক রুমে রাখছে, আমাকে এক রুমে রাখছে। আমাদের দুজনকে আর একসাথে হতে দেয় না, আমাকে মোবাইল ফোনও দেয় নেই যে আমি কাশেম ভাইকে বিষয়গুলো জানাবো। সন্ধ্যার মধ্যে এই এলাকার পোলাপাইনে উপস্থিত থাইকা এবং জেসমিনের পরিবার ওখানে ছিল না, ও শ্বশুর শাশুড়ি ছিল, তারাকে জানে না, তবে কয়েকজন মুরব্বী ছিল। সবাই মিলে জেসমিনের সাথে আমাকে এখানে বিয়ে করাই দেয়। এবং বিয়ে করাই দেওয়ার পরে জেসমিনকে তখন আমার আব্বা আম্মা কী করে, মানে আমার মা বলতেছে যে যা হবার তা হয়ে গেছে, আমার ছেলে যেহেতু বিয়ে করে ফেলছে এইখানে আর দ্বিতীয় কোনো কথা নয়, আমি বউ নিয়ে বাড়ি যাব। আমার মা তখন করলো কি, 2 বাচ্চার মা জেসমিনকে নিয়ে বাড়িতে গেল, সাথে আমাকেও নিয়ে গেল। নিয়ে গিয়ে আমার মা আমার পা জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে বলতেছে তোরে এত টাকা খরচ করে সৌদিতে পাঠাইলাম আর তুই এই মেয়ের সাথে মোবাইলে প্রেম করে তুই দেশে চলে আসনি। আমি আর বলতে পারতেছিলাম না যে মাগো আমি তো মোবাইলে প্রেম করে এই মেয়ের কাছে চলে আসি নাই, আমি তো শাদিকে বাঁচানোর জন্য এই মেয়ের কাছে আসছি। আমার মা কোরআন শরীফ নিয়ে আসছে, আইসা বলে এই কোরআনে হাত দিয়া বল তুই আর খারাপ কিছু করবি না, তুই নেশা করিস, তুই মদ খাস, তুই মাগিগিরি করিস, তুই সমস্ত খারাপ কাজগুলো তুই করিস, আমি তোর জন্য এলাকাতে মুখ দেখাইতে পারি নাই, যেমনি হোক যেভাবেই হোক মেয়েটার বিয়ে করছিস, তুই তার নিয়ে সংসার করবি, কথা দিস তুই আর খারাপই করবি না। আমি তখন মায়ের মুখের দিকে তাকাইয়া, আল্লাহর দিকে তাকাইয়া কাশেম ভাইয়ের আর ফোন দিই নাই। কাশেম ভাইয়ের ফোন না দিয়া আমি এই কাশেম ভাইয়ের বউ জেসমিন ভাবির সাথেই সংসার করতে শুরু করছি। আমি জেসমিন ভাবিরও বলি নাই যে কাশেম ভাই আমাকে ওনার পিছনে লাগাই দিছে, আমি আর বলি নাই কোনো কিছু না বইলা আমি ওনার সাথে সংসার করতেছি। আপন ভাই আপনি শুনলে অবাক হয়ে যাবেন, জেসমিনকে বিয়ে করার 4 বছর পরে আমার কোনো সন্তানাদি হয় না, আমি কোনো সন্তান নাই, কোনো সন্তানও হয় না। জেসমিন ভাবির ঘরে কেন হয় না জানি না। 4 বছর পরে আমাদের এলাকার এক লোক, উনি অনেক বড় একজন ব্যবসায়ী, সৌদিতে ওনার অনেক বড় ব্যবসা বাণিজ্য আছে, উনি আমাদের এলাকার চেয়ারম্যানকে জানাইলো কোনো একটা হোটেলে গিয়ে নাকি সাথীকে পাইছে, জানাইছে কোনো একটা হোটেলে গিয়া সাথীরে পাইছে, সাথী ওই হোটেলে খারাপ কাজ করে, এটা উনি গ্রামের সবাইকে জানাইছে। গ্রামের সবাই বিষয়টা জেনে গেল, খবরটা আমার কাছে কানেও আসছে। তো যেই লোকটা সাথীরে পাইছে আমি ওই লোকটারে ফোন দিয়ে বললাম যে সাথীরে কোনোভাবে দেশে পাঠানোর ব্যবস্থা করেন। তো এই লোকটা অনেক পয়সাওয়ালা ছিল, টাকা পয়সাওয়ালা ছিল, সে অনেক কষ্ট করে লবিং করে সাথীরে তখন সৌদি আরব থেকে পুলিশের মাধ্যমে ওখান থেকে ধরা খেয়ে দেশে পাঠায়। কিন্তু সাথী যখন দেশে আসে
তখন পুরো গ্রামবাসী, পুরো এলাকাবাসী জেনে যায় সাথী ওখানে বহু বৎসর ধরে খারাপ কাজ করেছে, অবৈধ কাজ করেছে। এরপর সাথী গ্রামে ফিরে আসে। সাথী গ্রামে ফিরে আসে এবং সাথী ফিরে আসার পরে সাথীর মা আর সাথীর ছোট বোনও গ্রামে ফিরে আসে। কিন্তু এরই মাঝে সাথীর বাবা মারা যায়। সাথীর একটা পালক ভাই আছে, ওই পালক ভাই, সাথীর মা আর সাথীর ছোট বোনটা তখন ফিরে আসে। এরই মাঝে আমি জেসমিনের সাথে সংসার করতেছি। সাথী সৌদি আরব থেকে ফিরে আসে আপনার 2016 সালে। সৌদি আরব থেকে ফিরে আসে 2016 সালে। 16 সাল থেকে ওর কোনো বিয়ের প্রস্তাব আসে নাই। কেউ ওকে বিয়ে করবে? ও 4-5 বছর সৌদি আরবে খারাপ কাজ করছে, ওরে আর কে বিয়ে করবে? কেউ আর বিয়ে করে নাই। 2016 থেকে 2017, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 আজকে প্রায় 9-10 বৎসরের মতো কেটে গেল। আমি এই 9-10 বৎসর জেসমিনের সাথে সংসার করতেছি, কিন্তু জেসমিনের ঘরে আমার কোনো সন্তানাদি হয় নাই। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি সাথীকে বিয়ে করার চেষ্টা করে যাচ্ছি। গোপনে গোপনে সাথীকে বলতেছি যে তুমি চলো, আমি তোমাকে বিয়ে করব। এবং জেসমিনকে আমি যেভাবে বিয়ে করছি ওইটাও সাথীকে জানাইছি, কিন্তু সাথী আর আমার কথা বিশ্বাস করে না। সাথী আমার কথা বিশ্বাস করে না। সাথী আমারে বলতেছে যে আমি জেসমিনকে ভালোবেসে জেসমিনকে বিয়ে করছি, কিন্তু আমি বলতেছি জেসমিন কাশেম ভাইয়ের বউ। যাই হোক, কাশেম ভাইও সাথীর উল্টা বুঝাইছে যে জেসমিনের সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল এবং আমি জেসমিনকে প্রেম করে ভাগাই নিছি। আমি সাথীকে অনেক বলছি, দেখো আমি পরিস্থিতির শিকার, তুমি চলে আসো, আমি জেসমিনকে তালাক দিয়ে দেবো। জেসমিনের তো কোনো সন্তানাদি নাই, সাথীকে আমি আনতে পারি না। আপন ভাই, সাথী আপনার অনেক বড় ফ্রেন্ড, অনেক বড় ভক্ত, আপনার প্রতিদিন গল্প শোনে। আমি ওর বাড়ির পাশ দিয়ে হাঁইটা গেলে শুনতে পাই ওর মোবাইলের ভিতর আপনার গল্পগুলো বাজতেছে। মাঝে মাঝে জানালার পাশে কান পেতে শুনে আপনার গল্পও শোনে। আপনি যেমন গল্প দেন তেমন গল্পই শোনে। ভাইরে, আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারবো আমি জেসমিনকে ভালোবেসে বিয়ে করি নাই। কাশেম ভাই জেসমিনের ফাঁদে আমাকে ফেলেছে। আমি জেসমিনের সাথে সুখে নাই। আমি জেসমিনকে ছেড়ে দিয়ে সাথীকে পেতে চাই। আপনার মাধ্যমে সাথীকে একটা ছোট্ট মেসেজ দিতে চাই, সাথী যেন আমার জীবনে ফিরে আসে। আর সাথীকে না পাইলে আমি যে কোনো সময় আত্মহত্যা করে মরে যাব। ভাই, আমি অন্যায় করছি, আমি সে অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চাই। সাথী খারাপ, সাথীকে সবাই খারাপ বলে, কিন্তু সাথী আমার কাছে আমার জান্নাত। আমি জানি সাথী কেন খারাপ হয়েছে, সাথীকে কে খারাপ বানিয়েছে। আমি নিজেই সাথীকে খারাপ বানিয়েছি। ভাই, আপনার কাছে অনুরোধ করে বলে আপনি সাথীকে বলেন সাথী যেন আমার জীবনে ফিরে আসে। আপন ভাই, ভালো থাকবেন। আর আমার ঠিকানা আপনাকে দিলাম, যদি কখনো চিরঙে আসেন আমার গ্রাম থেকে ঘুরে যাবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই ইয়াসিনের জীবনের হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। ইয়াসিন ভাইয়ের বিশ্বাস আমি সাথীকে বললে সাথী আমার কাছে ফিরে আসবে, এবং সাথীর ঘরের কোণে কান পেতে উনি শুনতে পেয়েছে সাথী আমার গল্পগুলো শোনে, যার জন্য আমি বললেই সাথী ওনার জীবনে ফিরে আসবে। দেখেন, আমি বললেই যে সাথী আপনার জীবনে ফিরে চলে আসবে এর কোনো নিশ্চয়তা নেই, আর আমি সেটা বলবো কিনা তাও হচ্ছে পরের বিষয়। সাথী যেভাবেই হোক সে সৌদি আরব থেকে চলে আসছে। আপনি সাথীর সাথে যা করেছেন তার রীতিমতো এর থেকে বড় অপরাধ পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না। এরপরেও আপনি বিয়ে করেছেন জেসমিনকে। আপনি জেসমিনের সাথে ভালো নাই, তার কারণ হচ্ছে আপনার মনের ভিতরে সাথী বসবাস করে। আমি একটা জিনিস বুঝতে পারি না, আমরা মানুষ জাতিরা কেন জানি যে জিনিসটাকে পাই সেটাকে আমরা মূল্যায়ন করতে পারি না, মোটেই না, মূল্যায়ন করতেই পারি না। তবে জিনিসটাকে হারিয়ে ফেলার পরে এটার প্রতি আমাদের আকাঙ্ক্ষা বেড়ে যায়। একটা মানুষ যখন জীবিত থাকে আমরা তাকে অবহেলা করি, অনাজ্ঞা করি, ঘৃণা করি, বাট মানুষটা মারা গেলে আমরা তার কবরের কাছে গিয়ে অঝরে কান্না করি। আমরা মানুষ যদি কেন জানি হারিয়ে ফেলা জিনিসগুলোর প্রতি আমাদের আকর্ষণটা বেশি থাকে। যে থাকে তাকে আমরা মূল্যায়ন করি। এই সাথীর সাথে ইয়াসিন যা করেছে আজ সেই সাথীর জন্যই আমার কাছে কান্না করছে। যাই হোক, আপনারা যারা গল্প শুনেছেন, আমি এই গল্প নিয়ে কোনো মতামত বলবো না, কিছুই বলবো না। আমি ইয়াসিন ভাইকেও রিপ্লাই দিইনি, বাট আপনাদেরকে বলবো যারা আপনারা গল্প শুনেছেন বিনীত অনুরোধ রইল আপনারা নিজেদের মতো করে একটা কমেন্ট ইয়াসিনের জন্য লিখবেন। আজ এখানে বিদায়, ইনশাল্লাহ দেখাবো অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।